আচ্ছা, তো আশা করি সবাই শুনতে পাচ্ছ। এখন আজকে আমাদের প্রিফেস টু শেক্সপিয়ারের হয়তো লাস্ট ক্লাস হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমরা প্যারাগ্রাফ 126 থেকে লাস্ট পর্যন্ত একটু পড়তে বলেছিলাম তোমাদের। তো কি অবস্থা, সবাই পড়েছো? জি স্যার, শেষ পর্যন্ত পড়ছি স্যার। ওকে। আর ডক্টর ফাস্টাসের ব্রিফ শর্ট শেষ। ওকে, তাহলে আজ থেকে আমরা ব্রড কোশ্চেনগুলো পড়বো। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আমরা কিন্তু টম জোন্সের, হ্যাঁ, যে নভেলটি, টম জন্স নভেলটি, এটা আমরা আগামী দিন কয়েকটা ক্লাস দেখব। আশা করি তোমরা টেক্সট পড়েছো, বা টেক্সট না পড়তে পারলেও সামারিগুলো একটু পড়েছো। তো যদি না পড়ে থাকো তো আগামী ক্লাসের আগেই একটু পড়ে ফেলবো, না আগামীকালকের মধ্যে পড়ে ফেলবা, কারণ এটাকে আমাদের শেষ করতে হবে। এখানেও আমার পক্ষে হয়তো টেক্সট পড়িয়ে দেওয়া সম্ভব না। এর যে কাহিনী বা ক্যারেক্টার, এগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। এই হচ্ছে ব্যাপার। থিমেটিক ডিসকাশন, ক্যারেক্টারাইজেশন, এগুলো নিয়ে আমরা একটা প্লট, এই জায়গাগুলো আমরা একটু দেখব। আর চ্যাপ্টার ওয়াইজ সামারি তো তোমাদের কাছে দিয়ে দেওয়া আছে, কারণ চ্যাপ্টারও যতগুলো নাকি, ততগুলো যদি আমরা ক্লাস নিই তাতেও অনেক সময় লাগবে পুরোটা পড়ে দিতে। তবে কি বুঝতে কি খুব সমস্যা হচ্ছে? টম জোন্স যারা পড়তেছো, সামারি পড়লে কি খুব সমস্যা, বা একদমই বুঝতে পারছো এমন কিছু হচ্ছে না? বোঝা যাচ্ছে যদি পড়ে থাকো আর কি। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে তো। হ্যাঁ, কারণ টেক্সটের যে নভেলটি, এটা সবচেয়ে বড় নভেল, হ্যাঁ, খুব মোটা বই। দেখ, টেক্সট বুকটা কি আছে কারো কাছে? কিনেছো? জি স্যার, দেখছি এটা স্যার, হ্যাঁ। কিনতে গেছিলাম স্যার। বেশ মোটা, সব থেকে মোটা হ্যাঁ, এটা। সবচেয়ে বড়। এবং নভেলটি কিন্তু খুবই, মানে কি বলবো, একটা, মানে কি কোনটাকেই বা বাদ দিয়ে কোনটাকে বলি যে কোনটা দরকার নেই কোনটা আছে, হ্যাঁ, যদি পড়ো আর কি, হ্যাঁ, পড়লে পারে কিছু শিখবা জানবা, এই আর কি। আর আসলে জ্ঞানেরই বা কি দরকার, আমার মাঝে মাঝে মনে হয়, হ্যাঁ, যে আমাদের বই যে শিক্ষা দেয়, সে শিক্ষা আমাদের বাস্তব জীবনের সাথে মেলে না। আর মেলে না বলে বই থেকে যে আমরা আদর্শবাদী জ্ঞানটা পাই, সেই জ্ঞানটা দিয়ে অনেক সময় আমরা চলতে গেলে অনেক জায়গায় ঠকতে হয়। হ্যাঁ, অনেক জায়গায় ঠকতে হয়। এটা একটা সমস্যা, যে আমরা হয়তো নৈতিকতা শিখি, মোরালিটি শিখতে যাচ্ছি, হ্যাঁ, পজিটিভ কিছু শিখছি, কিন্তু সেই পজিটিভ কিছুর ব্যবহার সমাজে খুব একটা নেই। এই জন্য এই বই পড়ে, টিচারদের কাছ থেকে আদর্শবাদী কথা শুনে, হ্যাঁ, ধর্মীয় নীতিবাক্য শুনে, এগুলো দিয়ে যে সমাজে চলবো, সে চলার মতো পরিস্থিতি তো নেই। বরং তোমাকে একটু চালাক হতে হবে। চালাক বলতে আমি বুদ্ধিমান বলতেছি না, চালাক বলতে আমি নেগেটিভ চালাক বলছি, হ্যাঁ, যেটা খারাপ। সেটা না হলে তুমি ঠকবা। হ্যাঁ, তুমি যদি দু দশজনকে না ঠকাতে পারো তো তুমি ঠকে যাবা। ব্যাপারটা ঠিক এইরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, বর্তমান পরিস্থিতি যা দেখছি আর যেটা হচ্ছে, তাতে আমার মাঝে মাঝে মনে হয় যে বইয়ের জ্ঞান দিয়ে লাভ কি, যদি এগুলোর বাস্তব কোনো ব্যবহারই না থাকে। এ তো হুদাই শুধুমাত্র সময় নষ্ট করানো ছেলে মেয়েদের। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তা যাও, তাহলে তোমরা একটু পড়ে নিও। আর ব্রড কোশ্চেনের জন্য একটা টাইম আমি দিয়ে দিই। মোটামুটি 2টা বা 3টা কোশ্চেন হবে, 15-16 তারিখ, হ্যাঁ, 15 তারিখ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা আমাদের, আচ্ছা, তোমরা কি টেক্সট থেকে পড়েছো না সামারি থেকে পড়েছো, কোন জায়গা থেকে? স্যার, সামারিটা পড়ার চেষ্টা করছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মেনলি আমরা মনে হয় 128 পর্যন্ত পড়ে ফেলেছি নাকি, না বাদ ছিল? জি স্যার, শুধু জনসনের ওন এডিশন যেটা ছিল সেটা বাদ ছিল স্যার। সেটাই বাদ না? আচ্ছা, জি স্যার। তাহলে তো আমরা আজকেই শেষ করে ফেলতে পারবো, বা তোমরা পড়েছো যেহেতু আমি একটু আলোচনা করে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা বিভিন্ন জনের, হ্যাঁ, এডিশন পড়লাম। শুরুটা হয়েছিল রো থেকে শুরু হয়েছিল, তাই তো? লাস্টে কে ছিল বলো তো? লাস্ট আমাদের
ওয়ারবার্টন, তাই তো? হুম, এরকম আমরা মোটামুটি কতজনের পেয়েছিলাম, এডিশন পেয়েছি? বলো কতজনের? স্যার 5 জন, পাঁচজন। মনে হয় 5 জন স্যার। রো, স্যার পোপ, থিওবার্ড, হ্যানমার, ওয়ারবার্টন, তাই তো? তাহলে 1 2 3 4 5, হ্যাঁ এগুলো একটু খেয়াল রেখো। আর তারপরে কিছু কথা আছে ক্রিটিক্সদের অবস্থা, এখানে ক্রিটিসিজমের কিছু বই আছে, আপটন অ্যান্ড গ্রে, সেখানে কি বলেছে, জনসন ডেট টু আদার্স, জনসন এর ঋণ অন্যেরা এতগুলো এডিট করেছে বলেই হয়তোবা জনসন আজকে, হ্যাঁ, তাদের সবগুলোকে কালেক্ট করে, হ্যাঁ, নিজের মতো করে যেটা পারফেক্ট মনে হয়েছে ওদের ভিতর থেকে সেটাকে তিনি গ্রহণ করে নিজের মতো করে আবার লেখার চেষ্টা করেছেন, হ্যাঁ, এই জন্য তিনি ওদের কাছে ঋণী। ওকে, তাহলে এখন তিনি কি করেছেন সেটা আমরা এখন একটু দেখে নিই। জনসনস ওন এডিশন, জনসনস মেথডস। Johnson has prepared 3 kinds of notes for his edition of Shakespeare. কি কি দেখি সেই 3 kinds? The first is illustrative, by which he means explanation of difficulties. তাহলে তিনি প্রথমে শেক্সপিয়ারের কোন কোন জায়গায় পড়ে বুঝতে, হ্যাঁ, সমস্যা রয়েছে সেগুলোকে তিনি ইলাস্ট্রেট করেছেন। তিনি সেগুলোকে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করেছেন যাতে কমন রিডারেরা ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি। The second is judicial, which means pointing out the faults and beauties. তাহলে প্রথমে তিনি ডিফিকাল্টি যেখানে যেখানে রয়েছে, দ্য থিংস উই আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, জনসন হ্যাজ ট্রাইড হিজ বেস্ট টু মেক দেম ক্লিয়ার অর আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য রিডার্স। দ্য সেকেন্ড ওয়ান ইজ টু রিপ্রেজেন্ট দ্য ফল্টস অর ডিমেরিটস অ্যান্ড মেরিটস অফ শেক্সপিয়ার, হ্যাঁ, যে ফল্টগুলো কী কী, which should be avoided or which should have been avoided, and what are the beauties or appealing things of Shakespeare. The third is emendatory. Emendatory means to rectification. The faults Johnson has found, has tried to, has been rectified, has been given the proper ideas or proper wording so that the corruption or the faults or the things which have something flawed have been corrected. তাই বলছি কি দেখো, the third is emendatory, by which he means the correction of corrupt lines and passages. Corrupt lines means the lines or the passages which must be inserted by others, which may not be of Shakespeare. সে যেগুলো শেক্সপিয়ারের নাও হতে পারে, হয়তো মনে হতে পারে যারা স্টেজে নাটকটা উপস্থাপন করার আগে হয়তো বা তারা নিজের মতো করে কিছু ইনসার্ট করার চেষ্টা করেছে, লাইন, প্যাসেজ বা থট বা আইডিয়া এগুলো। A few of these notes, he says, are borrowed from other because he accepts them as accurate. এবং কিছু আছে যেগুলো অন্যেরা হয়তো ইনসার্ট করেছে, হয়তো অন্যের কাছ থেকে নেওয়া বলে মনে হচ্ছে, তাই তো? যে নোটগুলো আমরা যে পূর্বের যে এডিটররা পেয়েছি, যে এডিটররা দিয়েছে এবং জনসন নিজে মনে করতেছেন না এগুলো ঠিক আছে, এগুলোকে আর পরিবর্তন করব না, সেগুলোকে তিনি তার লেখার ভিতরে যুক্ত করেছেন। হ্যাঁ, এটা বলছে আ ফিউ অফ দিজ নোটস, মানে এই যে থিওবাল্ড, ওয়ারবার্টন, পোপ, রো, এরা যে নোটগুলো দিয়েছে সেই নোটগুলোর কিছু অংশ যেগুলো তার কাছে কারেক্ট মনে হয়েছে সেগুলো তিনি ধার করে নিয়ে নিজের লেখাতে যুক্ত করেছেন। তাহলে 3টা ধাপে, প্রথমে হচ্ছে অবস্কিউরিটি, সেগুলোকে এক্সপ্লেন করেছেন, তারপরে ফল্ট এবং বিউটিগুলোকে তুলে ধরেছেন, থার্ড হচ্ছে যে ফল্টগুলো পেয়েছেন বা যে করাপ্টিবল প্যাসেজগুলো পেয়েছেন, তাই তো, সেগুলোকে তিনি রেকটিফাই করে দিয়েছেন, এবং শেষে কিছু নোট তিনি তার লেখাতে অন্যের নোটগুলোকেও সংগ্রহ করেছেন এবং যেগুলো কারেক্ট মনে হয়েছে সেগুলো তিনি তার লেখার মধ্যে ইনক্লুড করেছেন। তাহলে আনরাভেলিং দ্য অবস্কিউরিটিস, তাহলে অবস্কিউরিটির গুলোকে তিনি যে প্রথম ধাপে, তাই না, যে অবস্কিউর করার চেষ্টা করেছেন, তাহলে সেগুলো কি বলছে দেখো। আফটার অল দ্য লেবার্স অফ ভেরিয়াস এডিটার্স,
Dr. Johnson discovered many passages in Shakespeare's plays likely to hinder the majority of readers from understanding the plays, যেটা আগে বলেছি তাই না, যে অনেক প্যাসেজ রয়েছে যেগুলো শেক্সপিয়ারের বই থেকে নেওয়া হয়েছে এবং মনে হয়েছে যে রিডারের কাছে এগুলো বোঝা কঠিন হয়ে গেছে, সেগুলোকে তিনি ডিসকভার করেছেন। হি হ্যাজ অ্যাটেম্পটেড টু এক্সপ্লেইন সাচ প্যাসেজেস বাট হি হ্যাজ টেকেন কেয়ার টু সি দ্যাট হিজ এক্সপ্লেনেশন আর নট আননেসেসারিলি ইলাবোরেট অর এক্সেসিভলি ইকোনমিক্যাল। না তিনি বেশি বড় করে লিখেছেন, না তিনি খুবই ছোট করে লিখেছেন, যেটা আবার রিডারের কাছে যাতে আরও কঠিন না হয়ে যায়। হি বিলিভ দ্যাট হি হ্যাজ মেড শেক্সপিয়ার্স ইমপ্লিকেশনস ক্লিয়ার টু ম্যানি। মানে তার মতে তিনি মনে করেন যে এই এক্সপ্লেনেশনের মাধ্যমে তিনি হয়তো শেক্সপিয়ার যা বোঝাতে চেয়েছেন, যা ইমপ্লিকেট করতে চেয়েছেন, ইমপ্লাই করতে চেয়েছেন, সেগুলোকে হয়তো তিনি ক্লিয়ারলি অন্যের কাছে উপস্থাপন করতে পেরেছেন, যারা ইতোমধ্যে হু হ্যাড আর্লিয়ার বিন ফ্রাইটেন টু রিড শেক্সপিয়ার, যারা শেক্সপিয়ার পড়তে ভয় পাইতো, তাদের কাছে তিনি ইজি করেছেন হয়তোবা। এবার বলছে জনসন ডাজ নট ক্লেম পারফেকশন। হ্যাঁ, তিনি যে একদম পারফেক্টলি তুলে ধরতে পেরেছেন শেক্সপিয়ারকে তা তিনি ক্লেম করেননি, বাট মোটামুটি হি হ্যাজ ট্রাইড টু মেক দ্য প্যাসেজেস ইজি অর ক্লিয়ার so that the readers can understand them clearly. Okay, a complete or perfect explanation of an author like Shakespeare, who abounds in casual allusions and light hints, is not possible for any single socialists to achieve. Schoolists to achieve. মানে কোনো সিঙ্গেল স্কুলিস্ট মানে হচ্ছে স্কলার, স্কলারের পক্ষে শেক্সপিয়ার যা বোঝাতে চেয়েছেন সেগুলো পুরোপুরি দেওয়া সম্ভব না। Shakespeare's dramas include references to persons, manners, practices familiar to all in his own period. তিনি এগুলোকে অ্যাড করার চেষ্টা করেছেন, তাই না? শেক্সপিয়ারের ড্রামা এত বিশাল, এত ক্যারেক্টার রয়েছে যে এত বেশি পার্সন, ম্যানার এবং মানে কাস্টমসকে তিনি ইনক্লুড করেছেন ড্রামার ভিতরে, যে সকলের পক্ষে সব কিছু সম্ভব না। বাট এন্টায়ারলি ফরগটেন আফটারওয়ার্ডস, হয়তো শেক্সপিয়ার নিজেই ভুলে গেছিলেন, প্রপারলি বলতে তিনি হয়তো পারেননি যে এটা তিনি কেন দিয়েছেন। It is the duty of an editor to illuminate as many of these matters as he can explore. আর একজন এডিটরের কাজ হচ্ছে এই বোধগম্যহীন বিষয়গুলোকে যতটুকু পারা যায় ইলুমিনেট করা, মানে ইজি করে তোলা, যতটুকু এক্সপ্লোর করা যায়, যতটুকু জেনে বোঝানো যায়। হ্যাঁ, এটা ওকে। These may be explained by some future editor, হয়তো আর যেগুলো আছে বলছে ডক্টর জনসন সেইজ দ্যাট হি হ্যাজ অ্যালাউড সাম প্যাসেজেস টু রিমেন আনএক্সপ্লেইনড। আর তিনি কিছু প্যাসেজ আনএক্সপ্লেইনড রয়েছে, মানে রেখেছেন, যেগুলো তিনি নিজেই বোঝেননি, ফর হি হিমসেলফ ডিড নট আন্ডারস্ট্যান্ড দেম। এবং পরবর্তী এডিটররা হয়তো বা তারা বুঝে এগুলোকে করতে পারে। দিস মে বি এক্সপ্লেইনড বাই সাম ফিউচার এডিটর। জনসন হ্যাজ অলসো এক্সপ্লেইনড সাম প্যাসেজেস হুইচ ওয়ার নেগলেক্টেড অর মিসআন্ডারস্টুড প্রিভিয়াসলি, যেগুলো অনেকে হাতি দেয়নি, তারা হয়তো বোঝেনি অথবা বুঝলেও ভুল বুঝেছে, সেগুলোকে তিনি এক্সপ্লেন করেছেন। While in some cases Johnson has supplied only brief remarks or instructions, at some other places he has given more laborious comments. To an editor there is nothing trivial if it obscures his author's work. বলছে to editor there is nothing trivial if it obscures his author's work. তার মানে তিনি মনে করেন যে প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ, তবে এমন কিছু আনা যাবে না যেগুলো তার মূল রাইটারের আলোচনাগুলোকে অবস্কিওর করে দেয়, মানে কি বলে, যে বোধগম্যহীন করে তোলে, আনআন্ডারস্ট্যান্ডেবল হয়ে যায়, তখন আরও সমস্যা হয়ে যাবে। তাই যতটুকু তিনি পেরেছেন দিয়েছেন, যেগুলো পারেননি সেগুলো দেননি। কিছু জায়গায় তিনি ব্রিফ ইনস্ট্রাকশন দিয়ে কাজ করেছেন, কিছু কিছু জায়গা রয়েছে যেখানে তিনি লেবোরিয়াস কমেন্টস দিয়েছেন, মানে অনেক বড় কমেন্ট তিনি দেওয়ার চেষ্টা, মানে মূল কথা হলো তিনি বইটাকে রিডারের কাছে সহজবোধ্য করে তোলার জন্য যা করার আগে তিনি চেষ্টা করেছেন। এবার হচ্ছে দ্য রিডার্স লেফট টু মেক দেয়ার ওন জাজমেন্ট অফ শেক্সপিয়ার। তারপরে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে তিনি হিন্ট দিয়ে ছেড়ে দিয়েছেন, বিকজ সব কিছু যদি এডিটররা বুঝাইয়ে দেয় একদম বলে, তাহলে তো রিডারদের কিছু থাকবে না, তাই তো? একটা আননোনের প্রতি যেটা আগ্রহ মানুষের, সেটা তো থাকবে না। ইজি কোনো কিছু মানুষ গ্রহণ করে না, তাই না? যা কিছু এমনিতেই পাওয়া যায় উইদাউট এনি হার্ডওয়ার্ক, সেগুলো আমাদের কাছে গুরুত্ব থাকে না, এই জন্যই সমস্যা।
তাহলে ডক্টর জনসন says that he has not been very laborious about pointing out poetical beauties and defects. তিনি poetical beauties and defects মানে এটা নিয়ে তিনি খুব একটা পরিশ্রম করেননি বা এটা নিয়ে ঘাটাঘাটি করেননি অতটা। poetical beauties, হ্যাঁ, তিনি শেক্সপিয়ার যে তার ড্রামাতে ব্ল্যাঙ্ক ভার্স ইউজ করেছেন, তাই না? তারপরে তিনি সেখানে রাইমিং সেন্টেন্স প্যাটার্ন দেওয়ার চেষ্টা করেছেন সেগুলোকে, এবং সাথে সাথে ডিফেক্টস সেগুলোকে তিনি খুব একটা মানে আমলে নেননি। ইন দ্য কেস অফ সাম প্লেস হি হ্যাজ গিভেন আ ফিউ জুডিশিয়াল অবজারভেশনস অ্যান্ড ইন দ্য কেস অফ আদার্স মোর সাস অবজারভেশনস, মানে কিছু ড্রামাতে তিনি বেশি আলোচনা করেছেন, বেশি মতবাদ দেওয়ার চেষ্টা করেছেন, কিছু আছে যেখানে কম দেওয়ার চেষ্টা করেছেন, ডিপেন্ডিং নট অন দ্য গুড আসপেক্টস অফ দ্য প্লেস। মানে এটা এই যে তিনি এটা করেছেন, কোনো ড্রামাতে তিনি খুব নিজের মতো করে খুব ভালো করে আন্তরিকতার সহিত অবজার্ভ করেছেন, জুডিশিয়াল অবজারভেশন যাকে বলা হচ্ছে, যেগুলো হচ্ছে ফিউ। আবার কোনো জায়গায় তিনি এরকম অনেক মোর সাস অবজারভেশন দিয়েছেন। মানে কি, যে তিনি যার যখন যেটা ভালো লাগছে, যে প্লেটা ভালো লাগছে তার বুঝতে, সেটাকে তিনি ভালো মতো ইয়া করেছেন, যেটা পারেননি সেটা দেননি। তাই বলছে দেখো, নট অন দ্য গুড আসপেক্টস অফ দ্য প্লেস বাট অন হিজ ওন ক্যাপ্রিস। ক্যাপ্রিস মানে কি বলতো? হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাপ্রিস? জানি এটার মিনিং কি? কেউ জানি না? খামখেয়ালি বুঝি আমরা, খামখেয়ালি। হাই হাই, কেউ শুনতে পাচ্ছ না আমার কথা? জি স্যার, পাচ্ছি। একটু প্রশ্ন করেছি তো, উত্তরটা একটু দিবা, কথা বলো। স্যার আবদার, বলো। স্যার আবদার আবদার বা না, খামখেয়ালি, আবদার বা খামখেয়ালি এরকম। খামখেয়ালিপূর্ণ, তাই তো? মানে নিজের যা যেটা খুশি সেটা করা, যেটা ভালো লাগছে না সেটা করবো না, এরকম আর কি। ক্যাপ্রিস দেখো, খেয়াল খুশি যেটা। হ্যাঁ, আবদারটা বলবো না, আবদার এই মিনিংটা এই সেন্টেন্সের সাথে যাবে না। খামখেয়ালিপূর্ণ এটা ঝোঁক, এইটা মানে নিজের যেটা ভালো লাগে, মর্জি যেটা আমরা বলতে পারি, মর্জি বা খেয়াল, এইটা তার নিজের খেয়ালে যেটা ভালো লাগছে সেটা করছে, যেটা ভালো লাগেনি সেটা করেনি বা করছেও কম, ইত্যাদি। Though every reader ought to form his own judgment, some initiation is essential, তাই না? হ্যাঁ, প্রত্যেকটা রিডারই তো নিজের মতো করে ভাববে, এটা ঠিক আছে, কিন্তু কিছুটা তো শুরু করে দিতে হয়, তাই না? ইনিশিয়াল কিছু দরকার, ইনিশিয়েশন কিছু দরকার। In gaining any kind of skill, some instruction is necessary. Dr. Johnson has accordingly provided the necessary guidance, leaving the reader to make his own discoveries. তাহলে তিনি তো কিছু গাইডেন্স দিয়েছেন, তারপরে রিডারদেরকে তিনি কিছু কাজ দিয়ে গেছেন যে পারলে এগুলো আপনারা নিজের মতো করে আলোচনা করেন, নিজের মতো করে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, তাই বলছে লিভিং দ্য রিডার টু মেক হিজ ওন ডিসকভারিজ অ্যান্ড ফর্ম হিজ ওন ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অফ শেক্সপিয়ার্স প্লেজ। তারপর হচ্ছে অ্যাডুলেশন অ্যান্ড সেন্সার। কোথায় তিনি প্রশংসা করেছেন, কোথায় তিনি সমালোচনা করেছেন, এই ব্যাপারগুলো। At the end of most plays, Dr. Johnson says he has added brief evaluations consisting of general praise of excellence or condemnation of faults. তাহলে কোথাও তিনি প্রশংসা করেছেন, কোথাও তিনি একটু ফল্টের জন্য একটু বকাঝকাও করেছেন, যেটা বলা হচ্ছে কন্ডেম, দোষারোপ করা। As his analysis of the plays has not been minute, মানে তার অ্যানালাইসিস তো একদম সূক্ষ্ম অতি সূক্ষ্ম হয়নি। The plays which he has condemned may contain much that is laudable, and those which he has praised may contain much deserving to be condemned. বলছে কিছু আছে যেখানে কন্ডেম করা হয়েছে, মানে এমনভাবে বলা হয়েছে যে কিছু কিছু এডিটর আছে বা রিডার আছে যেখানে প্রশংসা করার কথা সেখানে দোষারোপ করেছে, আর যেখানে দোষারোপ করার কথা সেখানে প্রশংসা করেছে, এমনও কিন্তু হয়েছে, তাই তো? তারপরে দোজ হুইচ হি has praised may contain much deserving to be condemned. ঠিক জনসনের ক্ষেত্রে এমনটা ঘটেছে যে হয়তো তিনি শেক্সপিয়ারের যেখানে প্রশংসা করার কথা সেখানে তার ভালো লাগেনি, প্রশংসা করেনি, কন্ডেম করেছেন। দেখো, তাহলে এগুলো থেকে আমরা কি বলছি, যে যখন আমরা কোনো এডিশনের মাধ্যমে কোনো বই পড়ব, একজন অরিজিনাল রাইটারের অরিজিনাল বই না পড়ে যদি আমরা সেটাকে অন্যের দ্বারা তর্জমা করা বা অনুবাদ করা পড়ি, তাহলে কি অরিজিনাল থট পাওয়া যেতে পারে সবসময়? বলো।
নাকি না স্যার। চেঞ্জ হয়ে যাবে? না স্যার। হ্যাঁ, কারণ সবাই তো নিজের মতো করে বলার চেষ্টা করবে, তাই না? নিজের মতবাদ। আমি যদি কোনো কিছু এখন একটা পড়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি, হয়তো সেটা আমি আমার মতো করে যেটা বুঝেছি সেটাই বোঝার চেষ্টা করি, কিন্তু তুমি যদি আবার অরিজিনাল টেক্সটটা পড়ো, তুমি তো তোমার মতো করে একটা ধারণা পেতে পারো। তোমার মতো ধারণাগুলো তুমি তখন পেতে পারো। তাই এই যে জায়গাগুলো, যে সবসময় আমাদের যদি অরিজিনাল কোনো চিন্তাভাবনা আমরা যদি পেতে চাই, সেটা ধর্মীয় কোনো বই হতে পারে বা সাহিত্য হতে পারে বা যে কোনো এসে হতে পারে যেটা অরিজিনাল রাইটারের, সেটা যদি আমরা নিজেরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো আমরা সঠিক কিছু পাবো। তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তা না হলে দেখা যাচ্ছে আমরা যেভাবে ভাবতেছি হয়তো সেভাবে হচ্ছে না। তা অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের দেখা উচিত। আচ্ছা, তো যাই হোক, এ পর্যন্ত তো বোঝা গেছে নাকি? কোনো সমস্যা আছে এ পর্যন্ত কোনো কিছু বুঝতে? না স্যার, না বুঝছি। স্যার। ভেরি গুড। এটা হচ্ছে ঠিক ওই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মতো একটু বোরিং, বুঝতে পারছো? ক্রিটিসিজম একটু বোরিং জিনিস। এছাড়াও আরেকটাও রয়েছে, সেটা হলো ওই যে 16 and 17th সেঞ্চুরি প্রোজ মনে হয় সম্ভবত, না? যেটা আমরা পড়েছিলাম, ফ্রান্সিস বেকন। জি জি স্যার। স্যার। ওখানে কিছু আছে যেগুলো এরকম একটু বোরিং টাইপের হবে। যদিও ফ্রান্সিস বেকন আমরা এনজয় করেছি, কিন্তু বাকি যেগুলো আছে এই জাতীয়ই। স্যার ওখানে এডিশনাল স্টিলি ওটার পড়াটা অতটা বোরিং না হয়তো না স্যার? ও, এডিশনাল স্টিল, হ্যাঁ ওটা ভালো লাগবে। ওটা কি আমরা পড়েছি? স্যার পড়ি নাই, মানে আপনি পড়ান নাই, না আমাদের স্যার। কলেজে পড়াইছে তো হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে কিছুটা মোটামুটি আইডিয়া আছে। হ্যাঁ, যেহেতু বিভিন্ন ক্যারেক্টারের কথা আছে, তাই না? হ্যাঁ, ওটা একটু ভালো লাগবে। আচ্ছা, তা বলছে কোলেশন অ্যান্ড কনজেকচার। হ্যাঁ, কনজেকচার যেটা অনুমান, এবং কলেক্ট করা। কলেক্ট মানে বুঝো তো? কলেক্ট মানে কলেশন। দেখো, স্যার কোলাবোরেশন আর কোলেশন কি এক স্যার? আম, কাছাকাছি ঠিক। দেখো, এগুলোকে হচ্ছে বিভিন্ন বিষয়গুলোকে ক্রোনোলজিক্যালি তোমার হচ্ছে সাজানো। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে তুমি বিভিন্ন কিছু সংগ্রহ করেছো, করার পর ওইগুলোকে একত্রিত করা, এটা হচ্ছে কলেক্ট। দেখো এখানে দেখা যাচ্ছে, দেখো বিভিন্ন জায়গায় হয়তো একজন মূল রাইটারের বই অনেক জায়গায় আছে, হয়তো খণ্ড খণ্ড করে, দেখো সেগুলোকে সংগ্রহ করে একসাথে একটা মূল বই তৈরি করা, এটা। That was many editors have been engaged in the emendation of corrupted passages and lines of Shakespeare. তাহলে এরা অধিকাংশই তার মূল যে বই, সেই বইয়ের প্যাসেজ বা লাইনগুলোকে এমেন্ড করার ক্ষেত্রে ব্যস্ত ছিল। মেনলি তারা এটাইতে এনগেজ ছিল। It was the violent and popular controversy between Pope and Theobald that first drew the attention of the public to this issue. কারণ বলছি কি, it was the violent and popular controversy between Pope and Theobald that the first drew the attention of the public to this issue. মানে দুইজনের মধ্যে এই যে, বিশেষ করে থিওবাল্ট এবং পোপ, এই দুইজন তো মোটামুটি বিপরীতমুখী ছিল, তাই না? একজন আর একজনকে পছন্দ করতো না, ব্যাপার ঠিক এইরকম। ও যা করেছে তা আমি করবো না, বিশেষ করে থিওবাল্টের ক্ষেত্রে বলা হয়েছে। হ্যাঁ, তবে পাবলিকের অ্যাটেনশন গ্রহণ করেছে হচ্ছে দ্য ফার্স্ট, মানে পোপ। দ্য restoration of the passages that are believed to have suffered deprivation could be attempted only by the collation of copies and by power of conjecture. তাই বলছে এই যে পোপ এবং থিওবাল্টের মধ্যে যে একটা বিপরীতমুখী চিন্তাভাবনা এবং একটা শত্রুতা ভাব থেকে হয়তো এমন হয়েছে যে কিছু কিছু প্যাসেজ একদম বাদ দিয়ে ফেলেছে তারা, বাউল একদম তথ্য উল্টা করে ফেলেছে নিজের ভাব দেখাতে গিয়ে। হ্যাঁ, তাই জনসন মনে করেন যে এগুলোকে কি করা উচিত, নতুন করে কলেক্ট করা উচিত, সেটা অনুমান করে হোক, তাই তো, বা হচ্ছে বিভিন্ন কপি সংগ্রহ করে হোক, সেগুলোকে মোটামুটি
একটু ঠিক করা দরকার, যেগুলো নষ্ট হয়েছে, যেগুলোকে বাদ দেওয়া হয়েছে। তবে কোলেটিং ইজ ইজি, হোয়ার অ্যাজ কনজেকচার ইজ ডেঞ্জারাস অ্যান্ড ডিফিকাল্ট। যে কলেক্ট করলে তাও তথ্য ভ্রান্তি কম ঘটতে পারে, কারণ যা লিখে গেছেন, যা পেয়েছি, সেগুলো আমরা সরাসরি অ্যাড করছি। কিন্তু অনুমান করে কোনো কিছু বলা, হ্যাঁ, যে এখানে এটা হতে পারতো, এগুলো আসলে খুবই ডেঞ্জারাস অ্যান্ড ডিফিকাল্ট। অ্যাজ দ্য গ্রেটার পার্ট অফ দ্য প্লেইজ আর অ্যাভেলেবল অনলি ইন ওয়ান কপি। বলছে অ্যাজ দ্য গ্রেটার পার্ট অফ দ্য প্লেইজ আর অ্যাভেলেবল অনলি ইন ওয়ান কপি, কারণ হয়তো তিনি অনেক লিখেছেন, তাই তো, এক এক সময় এক এক লিখে পেজ কোথাও পড়ে গেছে, কোথাও হারিয়ে গেছে, হ্যাঁ, হয়তো কোনো অংশ বাদ পড়ে গেছে। কারণ আমাদের মতো তো এরকম পেজ, এরকম তোমার অ্যাভেলেবেল খাতা কলম ছিল না, তাই না? তখন ওই যে চামড়ার যে ফলিও করা হতো, ওখানে লেখা হতো। তাই বলছে দ্য রিস্ক অফ কনজেকচার ওয়াজ আনঅ্যাভয়েডেবল। অতএব যে রিস্কটা ঘটবে, যে হয়তো কোনো কিছু একদম নতুন করে অ্যাড করতে গিয়ে অনুমান করে, সেটা হয়তো তার কাছে শেক্সপিয়ার ভাবেইনি। তাই এটার যে রিস্ক, সেটা কিন্তু আমরা এড়াতে পারবো না। তাই কোনটা করা যায়, কোলেক্ট করব নাকি কনজেকচার করব, সেটা এখন ভাবতে হবে। ডক্টর জনসন ইনফর্মস আস দ্যাট হি হ্যাজ মেড ইউজ অফ সাম অফ দ্য এমেন্ডেশনস অফ এভরি এডিটার। তিনি এডিটারেরই কিছু এমেন্ডেশন প্রথমে ইউজ করেছেন। হি হ্যাজ রিজেক্টেড সাম উইদাউট মেনশনিং দেম, সাম হি হ্যাজ মেনশন ইন দ্য নোটস উইদাউট কমেন্ট অফ অ্যাপ্রুভাল অর ডিসঅ্যাপ্রুভাল, অ্যান্ড সাম হি হ্যাজ ইনক্লুডেড অ্যালং উইথ হিজ অ্যাডভার্স কমেন্ট। তাহলে আগের পূর্বের যে এডিটার রয়েছে, সেই এডিটারগুলোর যে এমেন্ডেশন, সেগুলোর নোট কারো কারো তিনি রিজেক্ট করেছেন, কারোটা তিনি মেনশন করেছেন, কিন্তু কোনো রকম অ্যাপ্রুভাল বা ডিসঅ্যাপ্রুভাল কিছুই করেননি, যেমনটা বলেছে তেমনই করেছেন। আর কারো কিছু তিনি ইনক্লুড করেছেন অ্যাডভার্স কমেন্ট দিয়ে, মানে তিনি কোনো এডিটরের কথা হয়তো বলেছেন, সেটা তিনি তার লেখাতে অ্যাড করেছেন এবং তার পাশে অ্যাডভার্স একটা কমেন্ট দিয়েছেন যে এটা ভালো না, এটা হয়নি, এরকম কিছু কমেন্ট তিনি করেছেন। আর কারোটা কিছুই না বলেই তিনি সরাসরি তার লেখাতে ইউজ করেছেন। তো যাই হোক, এবার জনসন যেটা বলছেন, নাইদার প্রিজাম্পচুয়াস নর টিমিড। তিনি খুব বেশি নিজেকে প্রকাশ করতে চাননি, তাই তো, খুব বেশি যে নিজেকে দেখাচ্ছেন আমি এই করেছি সেই করেছি, আমি একমাত্র, না বলে মোটামুটি তিনি স্বাভাবিক অবস্থানে, এটা মিড পর্যায় থেকে দেওয়ার চেষ্টা করেছেন তার অবস্থানটা। যেমন আমাদের জীবনে আমাদের একদম বেশি উদ্ধত হওয়া, অ্যারোগেন্ট হওয়া ঠিক না, আবার এত নরমও হওয়া ঠিক না যারা তোমাকে বাঁশ দিবে, হ্যাঁ। তো এরকম একটা অবস্থান থাকতে হবে যেখানে নিজের যোগ্যতা যেটা, সেটা তো অবশ্যই প্রমাণ করতে হবে, আর প্রমাণ করতে গিয়ে যেন অহংকারী না হয়ে যায়, এই জায়গাটা। তাহলে জনসন হ্যাজ কলেক্টেড সাচ কপিজ অ্যাজ হি কুড অবটেইন অ্যান্ড উইশেস দ্যাট হি কুড হ্যাভ অবটেইন মোর। তাহলে যেখানে তিনি মনে করেছেন যে আরও বেশি আমি হয়তো বা যদি চেষ্টা করি খুঁজে পেতে পারি, তা সেই হিসাবে তিনি সেগুলো অনেক কপি সংগ্রহ করেছেন এবং সেগুলোকে কালেক্ট করেছেন। His analysis of the old copies showed him that the later publishers permitted many passages to stand without authority and were content with Rowe's regulation of the text even where it was either arbitrary or wrong. তাহলে তিনি সেই কপিগুলো সংগ্রহ করে তিনি যে অ্যানালাইসিস করেছেন, সেই অ্যানালাইসিসে দেখা গেছে যে পরবর্তী পাবলিশার যারা বইগুলোকে পাবলিশ করেছে, তারা অনেক প্যাসেজগুলোকেই যেভাবে আছে সেভাবেই থাকতে দিয়েছে আর কি। পারমিটেড ম্যানি প্যাসেজেস টু স্ট্যান্ড উইদাউট অথরিটি, মানে উইদাউট অথরিটি মানে হচ্ছে কারোর কোনো রকম মন্তব্য ছাড়া বা কোনো রকম পরিবর্তন ছাড়াই। এবং আরও কি দেখানো হয়েছে যে পাবলিশাররা হয়তো কন্টেন্ট ছিল উইথ রোজ রেগুলেশন অফ দ্য টেক্সট ইভেন হোয়ার ইট ওয়াজ আইদার আরবিটারি আর রং। হ্যাঁ, যে রো হয়তো যে টেক্সটগুলো, কারণ রো তো হচ্ছে আমাদের প্রথম, তাই না, ফার্স্ট এডিটর, তিনি যে টেক্সটগুলোকে মানে যে টেক্সটটা তিনি তৈরি করেছেন, সেই টেক্সটের ভিতরে সে রং থাকুক আর আরবিটারি মানে কি মোটামুটি একটা জাতা দিয়ে মানিয়ে দেওয়া, এরকম যেটা থাকুক না কেন, পাবলিশাররা এটা নিয়ে কোনো কথা বলেনি। অতএব রো যেটা বলেছেন তারা সেটাকে পাবলিশ করে দিয়েছে। জনসন কি করেছেন, ওই যেগুলো মনে হয়েছে যে বাজে, যেগুলো মনে হয়েছে যে এটা ঠিক মতো হয়নি রোজের, সেগুলো তিনি আবার রিমুভ করেছেন। জনসন রিমুভ সাচ করাপশনস বিকজ the history of the English language and the true force of words can be safeguarded only by preserving the text of authors from corruption. তার মানে ওটা ইজি করতে গিয়ে, মনে করো এখন শেক্সপিয়ারের আমলের ল্যাঙ্গুয়েজ আর এখনকার ল্যাঙ্গুয়েজ কি একরকম, বলো?
না এখন স্যার। এখন নিশ্চয়ই একরকম না। তাহলে এখন যদি কোনো এডিটর মনে করে যে আমি শেক্সপিয়ারের ওই লেখাগুলোকে আমি মডার্ন ইংলিশে রূপ দান করব, তাতে কি ঘটনা ঘটবে? এখন ঠিক অনেকটা এরকম মনে করো বিভিন্ন যে সকল আমাদের ইয়াগুলো আছে, বিভিন্ন সভ্যতার যে ধ্বংসাবশেষগুলো আছে, যেমন মহাস্থানগড়, কুমিল্লার ময়নামতি, হ্যাঁ, তো এখানে যে ধ্বংস স্তূপগুলো আছে, এগুলো যদি কেউ মনে করে যে এগুলোর অরিজিনাল, মানে এগুলো এখন আধুনিক কিছু রং চং মাখিয়ে ইট পাথর দিয়ে সেগুলোকে আমরা আধুনিক রূপ দিব, মানে আধুনিক মানুষদের কাছে আকর্ষণীয় করে তুলবো, তাহলে কি তার অরিজিনালিটি থাকবে বলো তো? তার কি কোনো অরিজিনালিটি থাকবে? মানুষ কি সেই অরিজিনাল ফিলিংটা পাবে এখানে যদি না বর্তমান স্যার। ইট পাথর দিয়ে রং চং করে দেওয়া হয়? তখন তো মনে হবে এটা তো, এই ইটটা তো এখনকার, এই রংটা তো ইদানিং করেছে। তাহলে দেখে প্রিজার্ভেশনের জন্য আমরা মানুষের কাছে আকর্ষণীয় করার জন্য হয়তো কিছু পরিবর্তন করছি, কিন্তু সেই পরিবর্তনটা হয়তো চোখে আকর্ষণীয় লাগলেও আমরা আসলে একটা ধ্বংসস্তূপ দেখতে যাই একটা ঐতিহাসিক বিষয়কে স্মরণ করার জন্য, তাই না? বর্তমানে চমক দেখার জন্য না। তা সেই ঐতিহাসিক বিষয়টা যদি আস্তে আস্তে লেপন দিতে দিতে শেষ হয়ে যায়, তাহলে তো আমাদের ভিতরে সেই ঐতিহাসিক যে টাচটা সেটা আমাদের কাছে আসবে না। হ্যাঁ, তো এই ঠিক ওই রকম ব্যাপারটা ঘটেছে। তো যদি আমরা মনে করি যে শেক্সপিয়ারের বইগুলো মডার্ন ল্যাঙ্গুয়েজে পড়ি, তাহলে শেক্সপিয়ারের সময় কি ভাষা ছিল সেটা তো আমরা জানবো না। তখন আমরা মনে করেই বুঝতে পারি, যেমন আমরা যখন যদি এখন মডার্ন ল্যাঙ্গুয়েজে পড়ি, তাহলে মনে হবে শেক্সপিয়ার যেন আমরা যেমন করে ইংরেজি ব্যবহার করি সেরকম করে যেন তিনিও ব্যবহার করতো। তাহলে শেক্সপিয়ারের সময়ের যে ভাষাগত ব্যাপারটা, ওটা কি আমরা কখনো বুঝতে পারবো আর? বলো, আমরা কিন্তু বুঝতে পারবো না। এই যে অনেক সময় আমরা ইউজ করি কি, হ্যাথ, না, আমরা হ্যাথ ইউজ করছি, এটা কিসের ক্ষেত্রে ইউজ করি? ডাথ ইউজ করছি, তাই না? এরকম কিউডেস্ট বা এরকম আমরা ইউজ করছি, যেগুলো কি সেই সময় ব্যবহার করা হতো। এখন এই শব্দগুলোকে যদি বাদ দিয়ে আধুনিক শব্দ ইউজ করা হয়, তাহলে আমাদের কাছে কি মনে হবে যেন এটা মানে ওই রকম আকর্ষণীয় মনে হবে না। হ্যাঁ, এটা অরিজিনাল ভাব থাকবে না, তখন আমাদের দেখাচ্ছে আমাদের ভালো লাগবে না এটা পড়তে। তো এই ব্যাপারগুলো এখানে দেখানো হয়েছে যে যদি মনে হয় যে আমরা বলছি কি দেখো, কারণ বলছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্য হিস্ট্রি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ট্রু ফোর্স অফ ওয়ার্ডস ক্যান বি সেফগার্ডেড অনলি বাই প্রিজার্ভিং দ্য টেক্সট অফ অথর্স ফ্রম করাপশন। তার মানে ওই সময়ের যে ভাষাগত ব্যাপারটা এবং ওই সময়ের ওয়ার্ডের যে ফোর্সটা, সেটা যদি আমরা সেফগার্ড করে রাখতে পারি, এবং সেই সেফগার্ডটা আমরা করতে পারি শুধুমাত্র অথরের যে টেক্সটগুলো, সেগুলোকে যেগুলো করাপশন করা হয়েছে সেগুলোকে আবার নতুন করে আগের পর্যায়ে ফিরিয়ে আনার মাধ্যমে। আদার এডিটর্স হ্যাড improved upon the cadence and meter, but Dr. Johnson did not exercise much effort on such matters. কেউ কেউ হয়তো ওগুলো রিদম, রাইম, মিটার নিয়ে অনেক ইমপ্রুভ করেছে অন্যান্য রাইটারেরা, কিন্তু জনসন এগুলো নিয়ে ভাবেননি। দ্য এমেন্ডেশন হুইচ ওয়ার সাপ্লাইড বাই আ কম্প্যারিজন অফ কপিজ হ্যাভ বিন ইনকর্পোরেটেড বাই ডক্টর জনসন ইন দ্য টেক্সট, সামটাইম উইথ অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য কজেস ফর চেঞ্জ। তিনি কেন চেঞ্জ করেছেন অনেক সময় সে তার এক্সপ্লেনেশনও তিনি দিয়েছেন। He held that the reading of old books ought not to be disturbed just for the sake of elegance. যে শুধু তাই বলছে দেখো, ওল্ড বইগুলোকে আমাদেরকে ডিস্টার্ব করা উচিত না। এই যে ধ্বংসস্তূপগুলো আমাদের আধুনিকায়নের নামে ইমপ্রুভ করতে গিয়ে তার যে ওল্ড যে টাচটা সেগুলোকে নষ্ট করে ফেলা ঠিক না। তাই বলছে হি হেল্ড দ্যাট দ্য রিডিং অফ ওল্ড বুকস অট নট টু বি ডিস্টার্ব জাস্ট ফর দ্য সেক অফ এলিগেন্স, লুসিডিটি অর ইমপ্রুভমেন্ট অফ দ্য সেন্স। যে সেন্সের ইমপ্রুভমেন্ট করতে গিয়ে, কিছুটা লুসিড করতে গিয়ে, ইজি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, হ্যাঁ, এগুলো করতে গিয়ে ওল্ড বুকগুলোকে ডিস্টার্ব করা ঠিক হবে না। দোজ হু হ্যাড দ্য কপি বিফোর দেম ওয়ার মোর লাইকলি টু বি রাইট ইন দেয়ার ভার্সন দ্যান দোজ হু ডিপেন্ডেড আপন দ্য স্পিকুলেশনস লেটার। তাই বলছে যাদের কাছে পূর্বের অরিজিনাল কপি আছে তারাই হচ্ছে রাইট ভার্সনটা তাদের কাছে আছে। এছাড়া যারা আমরা ডিপেন্ড করছি অনুমানের উপর বা অন্যান্য এডিটরের মাধ্যমে পাওয়ার মাধ্যমে, তারা আসলে অরিজিনাল ভার্সন দিতে পারে না। এটা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তেমনটাই ঘটে যে অরিজিনালটা যদি আমরা না পাই, তাহলে যদি এটা চেঞ্জ হয়ে যায়, এডিট হতে হতে আসে, তাহলে অনেক কিছুই আমাদের কাছে যেগুলো আসবে সেগুলো আসলে যথেষ্ট না। বাট মিস্টেক্স আইদার থ্রু ইগনোরেন্স অর থ্রু নেগলিজেন্স হ্যাভ অকার্ড। কিন্তু সেটা না জেনে হোক অথবা অবহেলা করে হোক,
ভুল তো কিছু ঘটেছেই, তাই বলছে, হ্যাঁ, মিস্টেক্স তো কিছু ঘটেছেই, হেন্স ক্রিটিসিজম মাস্ট প্লে ইটস পার্ট। আর এই ভুলগুলোকে ঠিক করতে হলে ক্রিটিসিজম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অলদো ডক্টর জনসন ইন অ্যাটেম্পটিং সাচ ক্রিটিসিজম হ্যাজ ফলোড দ্য মিডিল পাথ বিটুইন প্রিজামশন অ্যান্ড হিউমিলিটি, হ্যাঁ, তবে তিনি এর একটা মধ্যপন্থা ব্যবহার করেছেন, খুব এক্সট্রিম হননি, একদম পুরোটাই অনুমানের ভিত্তিতে তিনি তার নিজের মতো করে চাপিয়ে দেননি, বা এতটাও না যে তিনি যা পেয়েছেন সেটাকে গ্রহণ করে নিয়ে সিম্পলি একটা আলোচনা দিয়ে দিয়েছেন, এমনও না। His first endeavor, however, we always to examine the old text from every perspective and to make changes only when an exhaustive scrutiny justified it. তাই বলছে যে তিনি প্রত্যেকটা টেক্সটকে এক্সামাইন করেছেন এবং চেঞ্জ করেছেন যদি তার কাছে মনে হয়েছে যে না জাস্টিফাইড হয়েছে যে এটা আমার করা দরকার, হ্যাঁ, স্ক্রুটিনি করেছেন, স্ক্রুটিনি করে মনে হয়েছে, যদি মনে হয় এটা চেঞ্জ করা দরকার তাহলে তিনি করেছেন, না হলে করেননি। As a result, he has rescued many lines and scenes from corrections which were not required but that had been made by over enthusiastic editor. তাহলে কি হচ্ছে, তিনি আবার পুনরায় এগুলো কি করছে, রেস্কিউ করেছেন, যে অনেক অতি উৎসাহী এডিটর তাদের নিজস্ব উৎসাহে যে লাইনগুলোকে কারেক্ট করা ঠিক না বা দরকারও ছিল না সেগুলোকেও কারেক্ট করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে গেছে যে হয়তো শেক্সপিয়ারের মূল টার্গেটের বাইরে চলে গেছে। তো সেইগুলোকে তিনি কি করেছেন, নতুন করে পুনরায় তার আগের অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। দেখো এইগুলো থেকে আমরা কি বুঝছি বলো তো, এই যে এটা যে আমরা পড়লাম এগুলো থেকে কি বোঝা যায়, যে আমরা যে হাতে যে বইটা পাচ্ছি এই বইটা কতখানি অরিজিনাল, হ্যাঁ, তা কিন্তু আমাদের সন্দেহ থেকেই যায়। যেখানে যেগুলো পড়ছি সেগুলো হয়তো মূল যে রাইটার তার নাও হতে পারে, হ্যাঁ, এমন যেমন আছে না বর্তমানে ফেসবুক যে একটা ব্যাপার, ফেসবুকে আমার কাছে মনে হয় 90% তথ্য হচ্ছে ভুল দেওয়া। কারণ তুমি কিছু ভুল মানে অতি উৎসাহী যারা, হ্যাঁ, যারা নিজের মানে নাম, নিজের পেজ বা নিজের নাম ছড়াতে চায়, তারা কি কি করে দেখা যাচ্ছে বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তির কি করতেছে ছবি টবি দিয়ে তারা নিজের মানে ওই হয়তো বা একটা কোটেশন দিয়ে দিচ্ছে যে আমাদের উপদেষ্টা এই কথা বলেছেন, আসিফ নজরুল এই কথা বলেছেন, আমাদের শেখ হাসিনা এই কথা বলেছেন, তাই তো। এরকম করে আমরা কি কি করছি, আমরা মনে করছি যে হ্যাঁ আসলে তাহলে এই কথা এ বলেছে, তো তাহলে কি কি করছি আমরা, ওই ছবি সহ যখন দিচ্ছি তখন আমরা ধরে নিচ্ছি এটা মনে হয় ওর। কিন্তু এমনও তো হতে পারে যে ব্যক্তি এটা দিয়েছে সে হয়তো নিজের মতো করে বানিয়ে সানিয়ে এর নামে চালিয়ে দিয়েছে। এরকমটা হচ্ছে না এখন ইদানিং, বলো। আর ফেসবুকে দেখো অধিকাংশই তথ্য কিন্তু মিসলিডিং, ভুল দিচ্ছে কিন্তু, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তা এই জায়গাতে সেই কথাটাই তিনি বলেছেন যে অতিরিক্ত উৎসাহী কিছু মানুষ রয়েছে, এডিটর রয়েছে যারা কারেক্ট করেছে যেগুলো কারেক্ট করা দরকারই না। তাহলে এইগুলো তিনি কিভাবে বুঝলেন, জনসন কিভাবে বুঝলেন যে এটা আসলে শেক্সপিয়ারের না, কিভাবে বুঝলেন বলেন তো শুনি। তিনি কি করেছিলেন যে বর্তমান এডিটরের বইগুলোকে তিনি পড়ে অরিজিনাল বইয়ের সাথে মিলিয়েছেন, তাই না। তিনি এগুলোকে কি করেছেন, পূর্বের বইগুলোকে, অরিজিনাল বইগুলোকে সংগ্রহ করেছেন, করে বর্তমান যারা এডিটর তাদের বইগুলোর সাথে মিলিয়ে তিনি দেখেছেন যে অরিজিনালের সাথে কেমন পার্থক্য হয়ে গেছে, কিভাবে নতুন ইনসার্ট করা হয়েছে বা কিভাবে অল্টার করা হয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু তিনি দেওয়ার চেষ্টা করেছেন, তাই না। কি বোঝা গেছে বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, ডিভিশন অফ প্লেজ ইন্টু 5 অ্যাক্টস, এই যে 5টা অ্যাক্টে যে আমরা পাই শেক্সপিয়ারের প্লেগুলো, এইখানে আমরা কি পাচ্ছি দেখো, ডক্টর জনসন সেজ দ্যাট হি হ্যাজ ফলোড দ্য কাস্টমারি ডিভিশন of plays into acts, though he thinks that this distribution has little sanction behind it. যে এই যে আমরা যেটা পাচ্ছি বর্তমানে অ্যাক্টসগুলো, এগুলো কি কে করেছে। The settled convention of the theatre demanded 4 intervals in a play, but few, if any, Shakespeare's plays could be properly distributed in that manner. বলছে 4টাতে করলেই 4টা ইন্টারভেল দরকার ছিল, তাহলে 4টা ইন্টারভেল যদি দরকার হয় তাহলে কয়টা অ্যাক্ট হতে হবে বলো তো। 4টা ইন্টারভেলে কয়টা অ্যাক্ট হতে হবে,
স্যার 5টা। হ্যাঁ 5টা, তাই তো? শেষেরটা একটা হবে যে প্রথম 4টা একটার পর তারপর ইন্টারভেল, তারপর একটার পর ইন্টারভেল, তারপর একটা ইন্টারভেল, এভাবে তা বলছে 4টা ইন্টারভেলের প্রয়োজন ছিল, বাট ফিউ ইফ এনি অফ শেক্সপিয়ার প্লেস কুড বি প্রপারলি ডিস্ট্রিবিউটেড ইন দ্যাট ম্যানার। কিন্তু তার অধিকাংশ ড্রামাগুলোতে এরকমটা 4টা ইন্টারভেলের জন্য করা ছিল না। তাহলে তার মানে পরবর্তীতে এই কাজগুলো করা হয়েছে, তাই না? এর জন্য দেখা যাবে যে কিছু কিছু জায়গাতে এমনটা ঘটেছে, কারণ আমরা অ্যাক্ট মানে জানি যে টাইম এবং প্লেস সম্পূর্ণ ভিন্ন, কিন্তু এমনটা ঘটেছে যে একটা অ্যাক্ট শেষ হওয়ার পর যখন আর একটা অ্যাক্ট এসেছে তখন একই জায়গাতে আছে তারা, মানে এটা করে নিতে হয়েছে। অ্যান্ড দেখো বলছে কি, অ্যান অ্যাক্ট ইজ মিন টু রিপ্রেজেন্ট দ্যাট লেন্থ অফ আ ড্রামা অ্যাজ পাসেস উইদাউট অ্যানি ইন্টারভেনশন অফ টাইম অর অল্টারেশন অফ প্লেস। মানে একটা অ্যাক্টের ভিতরে আমরা যে সিনগুলো দিব সেই সিনগুলো মোটামুটি একই জায়গাতে হবে বা একই সময়ে হবে, মানে খুব একটা পরিবর্তন হবে না। আর অ্যাক্ট পরিবর্তন হয়ে যাওয়া মানেই যে পুরো টাইম এবং প্লেস চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমরা শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট যখন পড়েছি তখন দেখেছি যে কোনো কোনো জায়গাতে আমরা প্রথমে ডিউক ফ্রেডেরিকের বাড়িতেই পাচ্ছি ওই জায়গায় একটা জিনিস, আর হচ্ছে তোমার জঙ্গল বা ফরেস্ট অফ আর্ডেন একটা জিনিস। তাহলে যেগুলো যেগুলো ডিউক ফ্রেডেরিকের কোর্টে বা ওই এলাকাতে হচ্ছে সেটা একটা অ্যাক্ট করা হয়েছে, আর জঙ্গলে যেগুলো হচ্ছে সেগুলো অ্যাক্ট করা হয়েছে। কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে একই অ্যাক্টের ভিতরে জঙ্গল এবং তোমার এই ডিউক ফ্রেডেরিকের কোর্ট বা সিটি দেখানো হচ্ছে। কারণ কি, এই জায়গায় করতে হয়েছে, তা নাহলে মিলছে না। সো আ পজ মিনস দ্য বিগিনিং অফ আ নিউ অ্যাক্ট। অতএব একটা ইন্টারভেনশন হওয়ার পর, বিরতির পর, ইন্টারভেলের পর আবার নতুন একটা শুরু, মানে সেটা নতুন অ্যাক্ট শুরু। দ্য লিমিট অফ 5 অ্যাক্টস ওয়াজ দেয়ার ফর আরবিটারি। আরবিটারি মানে কি, মানে সিদ্ধান্ত নিতে হয়েছে, এটা করতে হবে, সবাই মিলে আর কি সিদ্ধান্ত নিয়েছে। শেক্সপিয়ার might have been aware of this fact, and that may have been why he wrote his plays in an unbroken continuity. হ্যাঁ, তিনি হয়তো এই বিষয়ে অ্যাওয়ার ছিলেন এবং তিনি মোটামুটি আনব্রোকেন কন্টিনিউটি, মানে তিনি অবশ্যই ইন্টারভেল দেননি, ব্যাপারটা এরকম জানতেন তারপরও। দ্য রাইট থিং টু ডু ইন দিস কন্টেক্সট ইজ টু পারফর্ম দ্য প্লেস উইথ শর্ট পজেস অকারিং অ্যাজ মেনি টাইমস অ্যাজ দ্য সিন ইজ চেঞ্জড অর অ্যাজ অফেন অ্যাজ এনি কনসিডারেবল টাইম ইজ সাপোজ টু এলাপস। তাই তো? তো এরকম কোনো সময় চলে যাওয়ার ক্ষেত্রে অতএব তার অ্যাক্ট বাদ দিয়ে তার সিনগুলো নিয়েও আমরা কিন্তু ইন্টারভেল দিতে পারি বলে মনে করা হচ্ছে। এই জন্য তিনি অ্যাক্ট এবং সিন সব রকম জিনিসই তিনি দেওয়ার চেষ্টা করেছেন। অ্যান এডিটর টেক্স এভরিথিং সিরিয়াসলি। তাই বলতে এডিটর হতে হলে কি সব কিছু সিরিয়াসলি নিতে হবে কিনা? অবশ্যই নিতে হবে, কারণ একটা বিষয় যেটা রিডারদের কাছে গ্রহণযোগ্য করতে হবে, তাই না? ডক্টর জনসন হ্যাজ নট ইনসিস্টেড অন রেস্টোরিং শেক্সপিয়ার অরিজিনাল পাংচুয়েশন কারণে তিনি অতটা গুরুত্ব দেননি, নর হ্যাজ হি বিন পার্টিকুলার অ্যাবাউট দ্য পার্টিকেলস অ্যান্ড আদার ওয়ার্ডস অফ ট্রিভিয়াল ইফেক্ট হুইচ হি হ্যাজ অফেন ইনক্লুডেড অর অমিটেড উইদাউট নোটিস। হ্যাঁ, মানে এই জাতীয় জিনিসগুলো তিনি গুরুত্ব দেয়নি যেগুলো খুব ট্রিভিয়াল ম্যাটার। রিডার্স হু ব্লেম এডিটার্স ফর অ্যাপ্লাইং টু মাচ ইফোর্ট অন মিলছে না, বলছে টু মাচ ইফোর্ট অন মেয়ার ট্রিফলস ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য আর্ট অফ এডিটিং ইমপ্লাইজ। তবে যারা রিডার তারা মনে করতেছে এত ইফোর্ট দেওয়া ঠিক হয়নি, এত চেঞ্জ করা ঠিক হয়নি, কিন্তু আসলে তারা তো বুঝে না যে এই যে আর্টগুলোকে এডিট করার বলতে কি বোঝায়, কেন এডিট করতে হয়, এর উপকারিতাটা কি। ওকে, তারপর হচ্ছে জনসন অ্যাভয়েডস কনজেকচারাল ইমেন্ডেশন। তিনি অনুমান করে কোনো ইমেন্ডেশন দেননি, যেটা তিনি মোটামুটি অরিজিনাল বই পেয়েছেন বা বুঝেছেন তাহলে তিনি দিয়েছেন, না হলে খুব একটা দেননি। তারপর হচ্ছে ডক্টর জনসন ফরবেয়ার্স ফ্রম ইনসার্টিং হিজ ওন রিডিংস ইন দ্য টেক্সট বিকজ হি ডাজ নট থিঙ্ক ইট সেন্সিবল টু রিলাই অন কনজেকচার। Wherever he has been led by conjecture, the effect may have been freakish but harmless. In so far as the text on the whole has remained uninjured. আচ্ছা, এখানে কনজেকচার বলতে কি বলতে যাচ্ছে? বারবারই যেহেতু শব্দটা পাচ্ছি, সবাই বুঝতেছো তো যে কনজেকচার বলতে কি বোঝানো হচ্ছে? স্যার অনুমান করা হ্যাঁ, বোঝাচ্ছে না? অনুমান। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখনা তো। তাই বলছে নর হ্যাজ হি মেড এনি পম্পাস ডিসপ্লে অফ হিজ ওন রিডিং। না, তিনি যে এমন করেছেন যে না আমি খুব পড়েছি অনেকে ভাব দেখানোর জন্য, সেটাও তিনি করেননি। দ্য নোটস রিটেন বাই হিম ফর এক্সাম্পল কুড হ্যাভ বিন মাস লঙ্গার, ফর দ্য স্কিলস অফ রাইটিং নোটস ইজ নট আ ডিফিকাল্ট ওয়ান। তিনি অনেক বড় নোট লিখতে পারতেন নিজের ভাব দেখানোর জন্য, কিন্তু সেগুলো করেননি। বাট জনসন বিলিভস দ্যাট দেয়ার ইজ নো নিড টু চেঞ্জ আ টেক্সট ইফ দ্য প্রপোজড ইমপ্রুভমেন্ট অর চেঞ্জ মে রিকোয়ার লেন্দি জাস্টিফিকেশন। তাহলে বলছে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই যদি সেখানে মনে হয় যে, বলছে ইফ দ্য প্রপোজড ইমপ্রুভমেন্ট অর চেঞ্জ মে রিকোয়ার লেন্দি জাস্টিফিকেশন। হ্যাঁ, যে
এই কোন জায়গায় ইমপ্রুভ করা হয়েছে বা চেঞ্জ করা হয়েছে। এখন যদি সেটা হয়েছে কি ঠিক হয়েছে আমি এখন যদি পরিবর্তন করতে চাই, তাহলে এখানে আমাকে অনেক বড় জাস্টিফিকেশন দিতে হবে কেন আমি চেঞ্জ করলাম। অতএব ওগুলো তিনি হাত দেননি। এত হার্ড ওয়ার্ক, এত লেবারিয়াস কাজ আমার দরকার নেই। হিজ অ্যানালাইসিস অফ দ্য ওয়ার্ক অফ প্রেডিসেসর্স হ্যাজ আনফোল্ডেড ম্যানি ক্রিটিক্যাল মিস অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এরর্স। কারণ তিনি দেখেছেন যে যারা অতিমাত্রায় সংশোধন করতে গেছে তারা কোনো না কোনোভাবে বিভিন্ন ভুল চুল করে ফেলেছে। হি হ্যাড ফাউন্ড দ্যাট দ্য এডিটর্স অফ শেক্সপিয়ার হ্যাড স্ট্রাগলড উইথ দেয়ার ওন সফিস্ট্রি অ্যান্ড বিন কনফিউজড বাই দেয়ার ওন লার্নিং। নিজের চিন্তাভাবনা, নিজের জটিল চিন্তাভাবনার মধ্যে নিজেরাই পড়ে গেছে। দিস মেক্স হিম ফিল দ্যাট হিজ ওন এমেন্ডেশনস অ্যান্ড নোটস মাইট হেল্ড এরোনাস অর ফ্লিপ অ্যান্ড বাই পোস্টেরিটি। এবং তার পরবর্তী যারা আসবে তারাও হয়তো বা এইভাবে তিনিও মনে করেন যে আমি যে এমেন্ডেশন করেছি বা নোট দিয়েছি এগুলোও হয়তো পরের মানুষের কাছে, পরের এডিটরদের কাছে অবশ্যই এরোনাস ভুল হতে পারে, বা হতে পারে যেটা বাড়তি দেওয়া হয়েছে। সিন্স দেয়ার ইজ নো সিস্টেম ইন হিজ আর্ট আ কনজেকচুরাল ক্রিটিক উইল অফেন বি মিস্টেকেন। ঠিক এরকম ব্যাপারটা তার ক্ষেত্রে ঘটবে যে তিনি যেমন পূর্বের যারা এডিটর তাদের নিয়ে বলছেন, তার সম্পর্কে পরের লোকেরাও বলবে। হি মে ফেইল অ্যান্ড ফেইল রিডিকুলাসলি বিকজ অফ ইভেন আ স্লাইট মিসআন্ডারস্ট্যান্ডিং অফ আ ফ্রেজ অর অ্যান অবলিক ভিউ অফ আ প্যাসেজ। বলছে এইভাবে প্রত্যেকটা ক্রিটিকই ভুল ভুল করতে পারে, তাই না, ব্যর্থ হতে পারে। যে ছোট একটা ফ্রেজের মিনিং যদি না বুঝে, বা কোনো একটা প্যাসেজে যদি অবলিক ভিউ মানে কি, অরিজিনাল রাইটার যা বলতে চেয়েছে তার থেকে যদি ভিন্ন ভিউ কারো মাথায় চলে আসে, তাহলে অনেকভাবেই কিন্তু, যেমন একটা লাইন যদি আমি এই সেন্টেন্সটা বলি, বলো তো কি হতে পারে, এটার মিনিংটা কি হতে পারে? বলতে পারবা? কোনো সংবাদই সুসংবাদ নয়। Anyone else? No news is good news. একজন বলেছে কোনো সংবাদই ভালো স্যার সংবাদ কোনো নয়। খবর ভালো ভালো খবর নয়। হ্যাঁ, তার মানে কোনো খবরই ভালো এটা খবর নয়। খুবই লাগিছে। তাহলে সেই মিনিংটা যদি আমরা, ওই যে বললাম, যদি কোনো ফ্রেজের মিনিং যদি আমরা ভুল বুঝি তাহলে পুরো অবলিক হয়ে যাবে, ভিউটাই চেঞ্জ হয়ে যাবে। তো এরকম একটা সেন্টেন্স এটা। এগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে যে এটার মিনিংটা কি। 4টা অপশন দিয়ে দিবে, তোমাকে খুঁজে বার করতে হবে মিনিংটা কি। নো নিউজ ইজ গুড নিউজ। তোমাদের কাছে আমি দিলাম এটা, পড়ার শেষে আমাকে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? একটু মাথায় ফাটাতে থাকো যে এটা কি হতে পারে। নো নিউজ ইজ গুড নিউজ। আচ্ছা, তাহলে ভাবতে থাকো, প্রথমে আমরা পড়ি। হ্যাঁ, তাই বলছে অবলিক ভিউটা কি সেটা আমরা ওখানে বুঝবো। দেখো দাস দা, না বলেই দিই, নাই তো আবার এই জায়গাটা আমি যেটা উদ্দেশ্যে দিলাম, মনে করো তুমি কারো কাছ থেকে কোনো খবর পাচ্ছ না, ঠিক আছে? তো অনেকদিন ধরে কারো, তোমার কোনো আত্মীয়ের কোনো কোনো খবর নেই, তার মানে কি সে ভালো আছে। মানে সে ভালো আছে, এই জন্য কারো কোনো সংবাদ, আমরা সংবাদ কখন পাই আসলে কারো সম্পর্কে? যখন কোনো অসুস্থতা থাকে, কোনো সমস্যা থাকে, তখনই আমরা সেই ব্যক্তি সম্পর্কে আমরা কিন্তু নিউজ পাই। কিন্তু যখন কোনো নিউজ পাচ্ছি না, তখন ধরে নিতে হবে যে হয়তো তার কোনো সমস্যা নেই, সে ভালোই আছে, ঠিক আছে? অতএব কোনো সংবাদ না থাকাটাই হচ্ছে ভালো সংবাদ। এটার মিনিং কি, কথা বোঝা গেছে? নো নিউজ মানে কারো কাছ থেকে কোনো সংবাদ আসেনি, মানে এটা একটা ভালো সংবাদ। এইটার অর্থ এটা কি মনে হচ্ছে? এরকম অর্থ হবে? স্যার এটা কি কোনো প্রবাদ? প্রবাদ ঠিক না, কিন্তু ওইরকমই একটা রাইটারের কথা এরকম। তাই বলছে, দেখো তাহলে কোনো সংবাদ না থাকাটাই ভালো সংবাদ। হ্যাঁ, তাহলে কারো কাছ থেকে কোনো সংবাদ নেই মানেই এটাই ভালো একটা সংবাদ, কারণ তার কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে তো অনেক সংবাদ আসতো। এটা আর কি। তাহলে এটা কি অবলিক ভিউ হয়ে গেল না, তোমরা যা ভেবেছিলে আর আসলে অরিজিনাল যে মিনিংটা? হ্যাঁ, তা এরকম আমরা অনেক সময় ভুল বুঝতে পারি। ওকে, তাই বলছে যে দেখো দাস, কোথায় শেষ করলাম? হ্যাঁ,
দাস দ্য প্লেজার অফ কনজেকচার হাইডস আ রিয়েল ডেঞ্জার। হ্যাঁ, অতএব কেউ যদি খুব অনুমান করতে মজা পায়, হ্যাঁ, যে অনুমান করে কাজ করে খুব পছন্দ করে, খুব ভালোবাসে, সেটার ভিতরে কিন্তু রিয়েল ডেঞ্জার থাকতে পারে। কি হতে পারে? আচ্ছা, তারপর হচ্ছে কনজেকচুরাল ক্রিটিসিজম, ইটস মেরিটস অ্যান্ড ডিফেক্টস। যারা অনুমান ভিত্তিক সমালোচনা করে তাদের কি হতে পারে? বলছে ইনস্পাইট অফ ডিফেক্টস কনজেকচুরাল ক্রিটিসিজম হ্যাজ বিন অফ মাস ইউজ ইন দ্য ওয়ার্ল্ড অফ লার্নিং। মানে সবাই অনুমান করেই মেনলি এগুলো করে থাকে বিচার বিবেচনা। সাস ক্রিটিসিজম হ্যাজ লেফট আ ডিপ ইম্প্যাক্ট অন পাওয়ারফুল মাইন্ডস ফ্রম জোনাস অ্যান্ড্রিস টু রিচার্ড বেন্টলি। দ্য এডিটর্স অফ ক্লাসিক্যাল অথর্স, বিশেষ করে যারা ক্লাসিক্যাল রাইটারের ওয়ার্কগুলোকে এডিট করেছে বা ট্রান্সলেট করেছে, হাউএভার গেট মাচ অ্যাসিস্ট্যান্স হুইচ এডিটর অফ শেক্সপিয়ার ডাজ নট গেট। The former have to deal with grammatical and settled language which construction contributes so much to clarity that there are fewer unintelligible passages in Homer than in Chaucer. তাহলে বলছে যে চসারে যতটুকু আনইন্টেলিজিবল প্যাসেজ রয়েছে, হোমারে কিন্তু অতটা ছিল না। তার মানে যারা ক্লাসিক্যাল অথরদের নিয়ে কাজ করেছে তাদের মোটামুটি সমস্যা কম হয়েছে, যতটা সমস্যা হয়েছে শেক্সপিয়ার বা ইংলিশ যারা রাইটার আছে তাদের করতে গিয়ে, এডিট করতে গিয়ে। Furthermore, there are generally more than one manuscript in the case of classical authors, and those manuscripts do not often make the same mistake. তাহলে ক্লাসিক্যাল অথরদের একের অধিক ম্যানুস্ক্রিপ্ট থাকতে পারে। ম্যানুস্ক্রিপ্ট কি বলতো? পাণ্ডুলিপি। হ্যাঁ, পাণ্ডুলিপি বলতে কি বোঝায়? স্যার মূল কপি যেটা লেখক নিজে লিখেছে। হ্যাঁ, এটা হতে পারে, মূল কপিও হতে পারে, অথবা হতে পারে কি পাবলিশ করার আগে। এখন এক মূল কপি তো একের অধিক হতে পারে না। তার খসড়া না, না, ম্যানুস্ক্রিপ্ট মানে খসড়া না, কিন্তু খসড়া মানে তো হচ্ছে স্যার মূল কপি এরকম কিছু যেটা পাবলিশ করার জন্য পাঠানো হয়। কারণ একটা রাইটিং এ তো আমরা 5-6টা স্টেজ পাই, তাই না? খসড়া বলতে তো ড্রাফট বোঝায় একদম প্রথম স্টেজ। তার প্রথম স্টেজ থেকে আমার ম্যানুস্ক্রিপ্ট, নাকি মোটামুটি একজন রাইটার, অরিজিনাল রাইটার, না স্যার। সে একটা জিনিসকে এখন পাবলিশ করার জন্য তৈরি করে ফেলেছে, একদম পারফেক্ট করে ফেলেছে, ঠিক আছে, পাবলিশ করার জন্য পারফেক্ট করে ফেলেছে, কিন্তু এখনো পাবলিশ করা হয়নি। তার আগ মুহূর্ত পর্যন্ত ওইটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট, ঠিক আছে? এখন একজন রাইটার তো একই তার নিজস্ব রাইটিং কয়েকবার মডিফাই করতে পারে, তাই একের অধিক ম্যানুস্ক্রিপ্ট থাকতেই পারে, ঠিক আছে? তাই বলছে যে এখানে অনেক ছে থাকার কারণে সুবিধা হয়েছে মোটামুটি। বলছে অ্যান্ড দোজ ম্যানুস্ক্রিপ্ট ডু নট অফেন মেক দ্য সেম মিস্টেক্স, এবং একই ভুল বারবার করেনি, বরং ওগুলো সংশোধন করা হয়েছে। এই কারণেই ওই রাইটারদের লেখাগুলোতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। ইভেন দেন বলছে Scaliger confesses that his emendations of ancient authors gave him little satisfaction. মানে তিনি যেহেতু পরিশ্রমটা করতে পারেননি বেশি, এই জন্য তার ভালো লাগেনি। He says our conjectures make us look silly. We are ashamed of them after we have come upon better manuscript. তো একটার পর একটা ম্যানুস্ক্রিপ্ট, প্রথম একটা ম্যানুস্ক্রিপ্ট পেয়েছিলাম, সেখান থেকে আমরা যা অনুমান করলাম, পরে গিয়ে দেখলাম আর একটা ম্যানুস্ক্রিপ্টে আমাদের অনুমানটা ভুল হয়ে গেছে। বলতে তাই জন্য আমরা একটু লজ্জা পেয়েছি। তবে Lipsius laments that critics brings in faults by trying to remove them, and in fact where more conjecture is to be used, the emendations of Scaliger and Lipsius with regard to ancient classical authors are often as vague and disputable as those of Theobald or Dr. Johnson himself in respect of Shakespeare. তার মানে অনুমান করে যদি আমরা আসলে ক্রিয়া করতে চাই, ক্রিটিসাইজ করতে চাই বা এডিট করতে চাই, তা সেগুলো অধিকাংশ ক্ষেত্রে ভুল হয়ে যায়। হ্যাঁ, ভুলটা থাকবে, সেটা ক্লাসিক্যাল অথরে থাকুক আর শেক্সপিয়ারে থাকুক, কিন্তু ক্লাসিক্যাল অথরদের ক্ষেত্রে কম হয় এটা বলা হচ্ছে, আর এখানে বেশি থাকে। তবে যখন আমরা গল্প কাহিনীটা বুঝি না বা অরিজিনাল রাইটারে কোনো অরিজিনাল রাইটিং পাবো না, তখন সেটা আমাদের অনুমানের ভিত্তিতে একটা কাহিনী তৈরি করে নিতে হবেই, দিয়ে তো রিডারদের কাছে দিতে হবে, তাই না? আমি কিছু করে না, তারপরেও দেখাচ্ছে এই অরিজিনালিটি ভুল, এগুলো বোঝার ক্ষমতা তাদেরই হবে যারা অনেক পড়েছে। আমাদের মতো তাই তো কিছু 2 পেজ পড়া মানুষের ক্ষেত্রে কি ভুল আর কি ঠিক এটা ধরার মানে সেই ক্ষমতা আমাদের নাই। ওকে, ডক্টর জনসন অ্যাচিভমেন্ট অ্যান্ড ফেইলার। তাহলে ডক্টর জনসন এই যে এডিট করতে গিয়ে কি মানে ব্যর্থ হলেন নাকি অ্যাচিভ করেছেন কি, সেগুলো আমরা একটু দেখি। বলছে ডক্টর জনসন মেইনটেন্স দ্যাট হি ইন হিজ এডিশন অফ শেক্সপিয়ার প্লেস মে নট হ্যাভ ফুলফিলড এক্সপেকটেশন, যে প্রত্যাশা অনুসারে তো তিনি করতে পারেননি, আইদার অফ দ্য ইগনোরেন্ট অর অফ দ্য লার্নেড। হ্যাঁ, হয় তিনি ওই বিষয়টা সম্পর্কে জানেননি
অথবা নিজে হচ্ছে শেক্সপিয়ার থেকে আরও বেশি অভিজ্ঞ। দুই কারণে ভুল হতে পারে, হয় তিনি শেক্সপিয়ারকে বুঝতেই পারেননি, অথবা তিনি এত শিক্ষিত যে শেক্সপিয়ারের ব্যাপারটাকে আরো উন্নত করে ভেবেছেন বা অন্যরকম করে ভেবেছেন। নর he himself satisfied with the work although he has performed it in all seriousness. তিনি চেষ্টা করেছেন সিরিয়াসভাবে চেষ্টা করে, কিন্তু তারপরে তিনি স্যাটিসফাইড না। He has endeavored to restore all the passages in Shakespeare plays that seem to be corrupt, and he has attempted to explain every single passage that seemed to him obscure. In case of a few passages, he has failed, like many others before him, and he confesses his incompetence. হ্যাঁ, তা তিনি যেগুলো ব্যর্থ হয়েছেন সেগুলো তিনি স্বীকার করে নিয়েছেন, এটা বলা হচ্ছে। হি অ্যাকনোলজেস দ্য ফ্যাক্ট হোয়েন এভার হি হিমসেলফ ক্যান নট আন্ডারস্ট্যান্ড আ প্যাসেজ, এমনকি তিনি স্বীকার করেছে যে এই প্যাসেজটা আমি বুঝিই নাই, তো আমি হাত দেবো কী করে। হোয়েন এভার আ প্যাসেজ ডাজ নট কল ফর আ কমেন্ট হি হ্যাজ লেফট ইট অ্যালোন, তিনি ছেড়ে দিয়েছেন যে এখানে কোনো কমেন্টই আমি করতে পারছি না। অ্যান্ড হোয়ার আদার্স হ্যাভ কমেন্টেড ইনাফ হি হ্যাজ ফরবোর্ন ফ্রম অ্যাডিং এনিথিং ফার্দার, এবং যেখানে মানুষ কমেন্ট করেছে সেখানে তিনিও কমেন্ট করেছেন। তো এইভাবে দেখো, তাহলে আমরা কি করে বুঝবো একটা শেক্সপিয়ারের রাইটিং, বলো ভালো করে, যেখানে এত বড় দক্ষ, হ্যাঁ, খুব এক্সপার্ট মানুষরাই সব কিছু বুঝে ক্লিয়ার করতে পারে না, তাহলে আমরা কি পারবো বলো সব কিছু বুঝে যে কি বলতে চাওয়া হয়েছে এখানে? আমরা লিটারাল মিনিং করে ছেড়ে দিব নাকি, এরকম না? জি আচ্ছা, স্যার দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই স্যার। এখন স্যার ওদের থেকে শুনলে ভালো হয় জিনিসটা। আমরা তো কাউকে দেখতেছি আমরা না তো অলরেডি। হ্যাঁ, বুঝতেছি না। ওদের কেউ কেউ আছো? কাউকে তো দেখছি না। কেউ নাই, অনেকে মেসেজ দিচ্ছে স্যার ছুটি দিবেন না। তো আমি আসলে ওদের থেকে জানা উচিত যে কোন দিন মেইন উৎসব, তাই না? এখন কবে স্যার ছুটি 13 দিবেন, তারিখ সম্ভবত মেইন উৎসব ওদের, 13 তারিখে। কারণ আমার তো এটা জানা নেই যে আসলে মেইন উৎসবটা কবে হয়। তো হয়তো আগে পিছিয়ে মিলে 3 দিন হয়তো ছুটি রাখা যায়, মানে একটা ক্লাস মিস দেওয়া যায় নাকি, ব্যাপারটা এরকম। জি স্যার, অনেক একটা, বড় স্যার। হ্যাঁ, একটা ক্লাস মিস দিয়ে, আর আমি চাচ্ছি এই ছুটির ভিতরে যদি আমি ঘুরতে টুরতে একটু না যাই, তাহলে রেগুলার ক্লাস নিয়ে তোমাদেরকে একটু কিছুটা আগায় নেওয়া। হ্যাঁ, এটা আমার স্যার চেষ্টা করা। সম্ভবত বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার এই 3 দিনে মেবি ওদের কোনো একটা বড় উৎসব আছে স্যার। আচ্ছা, তো দেখে আমি এটা ওই হিসাবে একটা ছুটি তোমাদেরকে দিয়ে দিব নি। যদি কাল থেকে দেওয়া লাগে তো মেসেজে বলে দিব, যদি কিছু না বলি তাহলে বুঝে নিবা যে ক্লাস নেব। হ্যাঁ, এটা আমি একটু মেসেজ দিব, তোমরা একটু যারা আছে ওদের একটু কমেন্ট করে শুনে তারপরে কবে কবে ছুটি দিলে ভালো হয়। হ্যাঁ, ওই মেন উৎসবটাকে কেন্দ্র করে আগে পিছিয়ে হয়তো একদিন করে রাখলেই হবে, ওই একটা ক্লাস ওই এমনি মিস যায় ওই এরকম ক্লাস। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে, আমরা এটা একটু শেষ করি তাহলে। এখন তো আমরা মোটামুটি অনেক কিছুই জানলাম, যেহেতু স্টোরি লাইন রিলেটেড না, এটা বারবার তোমাদেরকে একটু পড়তে হবে, বিশেষ করে ফল্ট, ডিমেরিট, আরও দেখি হচ্ছে মেরিট। হ্যাঁ, এই জায়গাগুলোতে তোমরা একটু ভালো করে পয়েন্টগুলো খেয়াল করবে। আর এডিশনের এই জায়গাতে খুব একটা কোশ্চেন আসে না, ওই যার দুইটা জায়গা থেকে মেনলি আসে। আর ওভারঅল যদি প্রিফেস টু শেক্সপিয়ারের উপর কমেন্ট করতে পারে তখন এগুলো একটু নিয়ে আসতে হতে পারে। আসতে হচ্ছে হাউ টু রিড শেক্সপিয়ার। এখন শেক্সপিয়ারকে পড়তে হবে কীভাবে, এটা আমাদের জানা দরকার, কী করে পড়া উচিত। বলছে নোটস আর নেসেসারিলি ইভিলস। দেখো, আমরা যখন একটা টেক্সট পড়বো, টেক্সটের আশেপাশে যদি নোট দিয়ে দেওয়া হয় তাহলে সেটা আমাদের হয়তো কোনো গল্প বুঝতে বা ওই মিনিংটা বুঝতে সাহায্য করে, কিন্তু অরিজিনালি এটা আমাদের যে একটা পরিশ্রম বা আমাদের যে একটা অ্যাডভেঞ্চারাস বা একটা ডিসকভারি, এটা করতে দেয় না। মানে আমরা একটা নতুন কিছু জানবো নিজের অনুমান দিয়ে, হ্যাঁ, একটা কিছু বুঝছি না সেটা টেক্সটটাকে পড়ে আমি বোঝানোর চেষ্টা করবো এই মিনিংটা এখানে এইটা হতে পারে। তাহলে এইগুলো যেহেতু নোট আমাদের করে দেয়, তাই সরাসরি কি বলা হচ্ছে যে নোটস আর নেসেসারিলি ইভিলস। However, one who wants to appreciate Shakespeare should first read his plays from beginning to end without any form of help, হ্যাঁ, কোনো রকম হেল্প ছাড়া, from the annotators or commentators, সেটা ওয়ার্ডের মিনিং বলে দেওয়া হোক বা কমেন্ট করা হোক, কারো হেল্প না নিয়ে আমাকে ফার্স্ট পড়ে ফেলতে হবে আমাদের বইটা। যেমন মোটামুটি আমরা তো দেখতেছি যে আমাদের ইংলিশের ছেলেমেয়েরা কী করতেছে, সব বাংলায় প্রশ্নের মিনিং মুখস্থ করতেছে। হ্যাঁ, মানে প্রশ্নের মিনিংটা বাংলা করা, সেখান থেকে তারা বাংলা পড়ে প্রশ্ন পড়তেছে। এটা কতখানি উপকারী বলো, নাকি আসলে এটা ক্ষতিকর বলো তো স্যার শুনি। হচ্ছে স্যার ক্ষতিকর। হ্যাঁ, তো
তোমাকে তো মোটামুটি সেই বাচ্চাদের মতো করে উপরে মিষ্টি আর ভিতরে হচ্ছে তিতা কোট, মানে সুইট কোটেড মেডিসিন খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, তো আমি দেখছি। তাহলে তো ইংলিশ লিটারেচারে পড়ার কোনো মিনিংই থাকলো না। হ্যাঁ, সেটা তো টেক্সট তো তারা পড়েই না, এমনকি যে প্রশ্নটা ব্রড কোশ্চেন বা শর্ট কোশ্চেন যেগুলো পাচ্ছে সেগুলো দেখতেছি বিভিন্ন সোর্স থেকে তারা ওগুলোর বাংলা মিনিং সহ আনসার কিনতেছে। হ্যাঁ, বাংলা মিনিং সহ একজন স্টুডেন্ট লিখেছে, স্যার এটা পড়লে কি উপকার হবে? আমি এখানে কি কমেন্ট করবো? আমি বলছি তোমার সেটা তোমার কম্পিটেন্সের উপর ডিপেন্ড করবে, যে তুমি যদি একদমই না বোঝো, তুমি তুমি যদি টেক্সট না পড়ে থাকো, তুমি যদি আগে না পড়ে সরাসরি কোশ্চেন আনসারে যাও। আচ্ছা, সরাসরি কোশ্চেন আনসারে গেলে কিছু বোঝা যায় বলো তো? মনে করো তুমি কিছুই পড়োনি, জাস্ট তুমি গাইড থেকে কোশ্চেন আনসার করতেছো, তুমি কিছু বুঝবা? এমনকি তুমি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো শুধু পড়তেছো, আদৌ কি তুমি বুঝবা ওখানে কি বলা হচ্ছে না হচ্ছে, কোত্থেকে কোটেশন আসতেছে? এটা কি বোঝা সম্ভব? মানে আমারই তো মাথা ঘুরেছে, এটা কিভাবে বোঝে স্টুডেন্টরা? সেটা আমি বাংলা করে দিই আর ইংরেজি থাকুক না কেন, এটা কি বোঝা আদৌ সম্ভব? স্যার আমাদের এই গতকালীন কোর্স শেষ হয়েছিল, আর ওখানে ওই 16-17 সেঞ্চুরি পোয়েট্রি থেকে জন ডান আর জন মিল্টন এই দুইটা টপিকের উপরে কোশ্চেন করেছিল। হুম। তা যেহেতু জন ডান আপনি পড়াইছেন ওটা ইজি ছিল, তো জন মিল্টনে কি করব স্যার, তখন না পারতে আমার ইউটিউবে গিয়ে আমার সামারি দেখা লাগছে। হুম। সামারি দেখে স্যার যখন বোর্ড কোশ্চেনে গেলাম স্যার মাথায় হাত, কারণ ওখানে যে বোর্ড কোশ্চেন গুলো দিছে ওগুলো একদম ওই টেক্সটের ভিতর থেকে হুম। হুম। হেডের ডিসক্রিপশন দাও, তারপর ও একটা ইয়া ছিল এপিক সিমিলি কি, হুম। এই হুম। জিনিসগুলো তো স্যার সামারিতে বলেই নাই। বলাই নেই, এই হ্যাঁ। সামারি পরে এই বোর্ড কোশ্চেন গুলোর আনসার করা জীবনেও সম্ভব না। সামারি তো তাও যদি আমাদেরকে ইংরেজিতে পড়ে তার কিছু ইংরেজি ওয়ার্ড জানো, কিন্তু সে যদি আবার বাংলায় সামারি পড়ে যায় শুধু, তাহলে কি হবে বলো? স্যার না, আমি সামারির ভিডিও প্রায় কয়েকটা দেখছি, ওখানে প্রায় ওই একই কথা যে ওই হেভেন থেকে শয়তানের ফল হইছে, ওটা তো তারপর বললাম অ্যাডাম না, ওটা ইভের তো কথা খুবই বলা সিম্পল হচ্ছে। কথা, ওটা হ্যাঁ, তো ওই ইন্ট্রোডাক্টরি কথা ওগুলাই মাত্র। বলে স্যার, হ্যাঁ, ওর ভিতরে তো ওগুলাই তারা বলছে যায়নি। কিন্তু, হ্যাঁ, ওর ভিতরে কিন্তু তারা স্যার বোর্ড যায়নি। কোশ্চেনে যখন আমি গেলাম তখন হ্যাঁ। দেখলাম যে এখানে একদম ভেতর থেকে কোশ্চেনটা করা হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। যদি একদম ভেতরেরটা পড়া না যায় তাহলে জীবনে এখানে বোর্ড কোশ্চেন গুলো আনসার করা যাবেই হুম। না হুম। একদম। না, ওইটাই আমি দেখি যে আসলে আমরা প্রথম প্রথম সহজ করতে গিয়ে আলটিমেটলি আমরা কঠিনই করে ফেলতেছি, এইটা হচ্ছে আমাদের সমস্যা। হ্যাঁ, কঠিন করতে মানে সহজ করতে গিয়ে কঠিন হয়ে যাচ্ছে। আমরা এমনিতেই বাংলায় এগুলো পড়ি, তাই আমাদের জন্য মনে হয় যেন ক্ষতিকর। হ্যাঁ, কিন্তু আর আলটিমেটলি দেখাচ্ছে এই জন্য আমরা যদি নিজেরা স্টাডি না করি, হ্যাঁ, নিজেরা বোঝার চেষ্টা করি, ডিফিকাল্টি লেভেলটা যদি আমরা ধাক্কা দিয়ে বের না হতে চাই, কারো হেল্প নিয়ে যদি আমরা বের হই সহজেই, হ্যাঁ, বাংলা টাংলা দিয়ে। এমনকি আমি যখন বগুড়াতে পড়াতাম তখন তো আমার কিছু জিনিস ছিল, আমি বই পুরো নিয়ে আমি একদিন বলেছি যে তোমাদের কাছে যাদের যাদের বাংলা ট্রান্সলেশন আছে সব নিয়ে আসবা, ঠিক আছে, আমি ওখান থেকে পড়াবো। এই বলে মোটামুটি নিয়ে আসছে, নিয়ে এসে ওদের সামনে আমি ছেড়াইছি বই, যে সব বই একছে আমার সামনে ছেড়ো না, আগামী দিন থেকে আমার কাছে পড়তে আসবে না, ঠিক আছে? তো ওখানে ছিঁড়াই ফেলে দিয়েছি যে টাকা লাগলে আমাকে তোমরা প্রাইভেটের 50 টাকা 100 টাকা তোমার বইয়ের যা দাম 50% কেটে নিও, পুরোটা লস তোমাদের করাবো না, কিন্তু আমার কাছে পড়তে হলে বাংলা ট্রান্সলেশন যেন তোমার বাড়িতে না থাকে। বুঝতে পারছো? কারণ যেটা ক্ষতিকর, আমি তোমাকে সেটা তোমার কষ্ট করতেই তো হবে, তুমি পড়ছো তো কষ্ট করার জন্যই, বা কষ্ট করেই তো পড়াশোনা করতে হবে, তোমাকে আমি সহজ পন্থা ধরাবো কেন সব সময়? হ্যাঁ, তোমাকে কষ্ট করেই পড়াশোনা করতে হবে, এই হচ্ছে জায়গাটা। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের প্রাইভেটে বা এগুলোর জন্য তোমাকে যেহেতু পরীক্ষার প্রিপারেশনের জন্য তৈরি করতে হয়, অনেক কিছু আমরা এদিক ওদিক একটু করে রাখি বা করা হয়েও যায়, যেটা আমি মনে করি সবসময়ের জন্য ঠিক না, তাই না? এই যে তোমাদের যদি এই টেক্সটটা আমি পড়াতাম, তাহলে হয়তো আরও তোমরা কিছু অর্জন করতে পারতা, তাই না? অনেক ভালো কিছু করতে পারতা, কিন্তু টেক্সট তো আর আমি একা পুরোটা পড়া দিতে পারি না, এটা একমাত্র আমাদের স্যারেরাও কখনো এগুলো টেক্সট পড়াইনি ক্লাসে, তো আমাদের ক্লাসে তো এগুলো কখনো ধরেইনি, শুধু স্টোরি রিলেটেড যেগুলো ছিল সেগুলোই পড়ায় শেষ করেছে। হ্যাঁ, বা এগুলো যদি বা পড়িয়েছে তারা একটা নোট, স্যারেরা নিজের একটা নোট করে নিয়ে এসেছে, নিয়ে এসে বোর্ডে নিজের মতো করে বুঝায় চলে গেছে। এখন আমাদেরকে কি করতে হয়েছে, গ্রুপ স্টাডি করে হোক বা নিজে 2-3টা বইয়ের সাহায্য নিয়ে হোক বিষয়গুলো বুঝতে হয়েছে। আর এই যে এখানে বলা যায় যে অনেক কিছু থাকবে, অনেক রেফারেন্স থাকবে যেগুলো আমাদের কাছে আন্ডারস্ট্যান্ডেবল না, সেগুলো বাদ দিয়ে যাব, কিছু করার নেই ওখানে, কারণ আমি ওটা বুঝিই নাই। তা ওটা ওটুকুর আশেপাশে আরও 2-4টা উদাহরণ থাকবে যেগুলোর মাধ্যমে হয়তো আমি তত্ত্বটা বুঝতে পারবো, কিন্তু সব রাইটারকে বুঝতে হবে, সব রেফারেন্সকে বুঝতে হবে এমনটা না। কিন্তু তাই বলে একদম বাংলায় পড়বো আমি কোশ্চেন আনসারটুকুও, তাহলে সেখানে তুমি লিখবা কি একবার পরীক্ষার হলে? তুমি তো তখন বাংলায় লিখবে না, তোমার মাথায় তো শুধু বাংলা ওয়ার্ড ঘুরতেছে, তোমার মাথায় তো ইংরেজি ওয়ার্ড নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো এই মানে কি বলবো, জটিল পরিস্থিতি যখন দেখি তখন খুব মাথা ব্যথা করে আমার। হ্যাঁ, যে আসলে আলটিমেটলি
আমরা কি একটা জাতি তৈরি হচ্ছে দিন দিন, যেখান থেকে আমরা ভবিষ্যতের জন্য যে কর্মী তৈরি করতেছি, স্টুডেন্ট মানেই তো ভবিষ্যতের কর্মী, তারা যদি এই লেভেলটায় থাকে তাহলে আলটিমেটলি তারাও তো সার্ভ করবে না তাদের স্টুডেন্টদেরকে ভালো মতো, তারা তো টেক্সট পড়াবেই না, টেক্সটের কথায় যাবে না, বরং টেক্সট কিনতে নিষেধই করবে। আমরা তো অনেক স্যারকে দেখেছি, ধর এত বই কিনতে বলো কেন স্টুডেন্টদের, বই কিনে কী লাভ, স্যাররাই বলে হ্যাঁ এত বই কিনতে বলে লাভ কি, তারা তো পড়ে না। আমি যে স্যার বই না থাকলে পড়বে কেমন করে, তাদেরকে বলবো তারা বই কিনবে, অন্তত 10টা বই কিনে যদি 2টা বইও পড়ে তাও তো পড়বে, তাও তো তারা পড়বে। কিন্তু যদি একদম বই কিনতে না বলি তাহলে তো তারা বুঝবেই না যে এরকম বই আছে, অনেকে বুঝেই না যে এরকম বই আছে, এগুলো পড়তে হয়, অনেকে বোঝে না, তারা মনে করে এই বইগুলোই মনে হয় তাদের সব। কলেজে ক্লাসে যখন দেখি তারা জানেই না যে এগুলোর বই আছে আলাদা, এরকম করে পড়তে হয়। হ্যাঁ, তা আমাদের উদ্দেশ্য এগুলো জানানো। এখন 10 জনকে জানাবো, একজন যে পড়বো একজনই তো সমাজের জন্য জরুরি, 10 জনকে তো সমাজের জন্য জরুরি না। হ্যাঁ, তা এই জায়গাগুলোতে মানে খুবই আমরা আস্তে আস্তে আরো পিছিয়ে যাচ্ছি কেমন জানি। এখন তো স্টুডেন্ট আমরা তাও বললাম তো, আমাদের মাস্টার্স পর্যন্ত দেখেছি, আমাদের আজিল হক কলেজ ক্লাস করতে আমাদের একটা ছোট রুম আছে, মাস্টার্স এখানে আজিল হকের হয়তো কেউ আসলে যায় না, মাস্টার্সের জন্য একটা ছোট রুম ছিল, যেখানে আমাদের অফিসের ক্যারানিরা বসতো তার পিছন দিকে ছোট, ওখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা ধরতো না অনেক সময়। আর এখন মাস্টার্সে তো ক্লাসই হয় না আমাদের দেখি, এখন আজিল হকের কলেজে গেছিলাম ঘুরতে এক সময়, সেখানেও স্যারদের একই কথা যে এখন আর স্টুডেন্ট আসে না। হ্যাঁ, সব সারা বাংলাদেশের একই পরিস্থিতি এখন, স্টুডেন্ট থাকে না, সে দেখা যাচ্ছে 300-400 স্টুডেন্ট, কলেজ ক্লাসরুম ফাঁকা, 2-4 জন স্টুডেন্ট নিয়ে স্যারেরা ক্লাস করতেছে। হ্যাঁ, তখন গল্প যখন হয় তখন মানে এটা অটোমেটিক একটা পরিস্থিতি হয়ে গেছে, এবং এটা অবশ্য হয়ে গেছে তার পিছনে অনেকগুলো কারণ আছে। কারণ সোর্স একটা ব্যাপার, হ্যাঁ, যে ছেলেমেয়েরা যদি ইন্টারনেট এগুলো থেকে সোর্স পেয়ে যায় এবং তারা যদি পড়ে ফেলে তাহলে আর টিচারের হেল্প প্রয়োজন হচ্ছে না, যেটা আমাদের প্রয়োজন ছিল, কারণ ওই সময় এগুলো অ্যাভেলেবেল ছিল না। কিন্তু ঠিক আছে, তুমি যেখান থেকে খুশি হেল্প নাও, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু তুমি তোমার পড়াটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা কি তুমি অ্যাসেস করতে পারো যদি তুমি কোনো টিচারের আন্ডারে না আসো? বলো তো, তুমি কি পারবা নিজেকে অ্যাসেস করতে যে আমার এটা হচ্ছে অথবা হচ্ছে না? তুমি সামারি পড়লা ভালো কথা, তুমি বাংলা নোট পড়লা ভালো কথা, তুমি হ্যান্ড নোট পড়লা, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু তোমার পড়াশোনা ঠিক মতো হচ্ছে কিনা এই জন্য তো একটা গাইড দরকার। যদি সরকারের মনেই হতো যে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে লাভ নেই, তাহলে এত টাকা পয়সা খরচ করে লাভ কি ছিল? হ্যাঁ, তাহলে তো সরকার যা খরচ করে শিক্ষার জন্য তাতে তো তোমাকে প্রতি মাসে 1000-5000 করে দিতে পারতো। তাহলে সরকারের উচিত হবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, বন্ধ করে দিয়ে সবাই স্টুডেন্টকে, যারা স্টুডেন্ট নামে করবে, সাইন আপ করবে, তাদেরকে 5000 টাকা করে মাসে দেওয়া হবে এবং তারা নিজের মতো করে ফ্রিল্যান্সিং টিচারের কাছে পড়ে নেবে, যেমন তোমরা আমার কাছে পড়তেছো। দেশ সরকার বছর শেষে একটা পরীক্ষার আয়োজন করবে, পাবলিক পরীক্ষা হবে, সেই পরীক্ষায় অংশগ্রহণ করলে তোমরা যা খুশি করবা। এবার সরকারও ফ্রিল্যান্সিয়ার টিচার নিয়োগ করবে খাতা দেখার জন্য, খাতা দেখে রেজাল্ট দিয়ে দিবে, মানে টিচারদের কোনো বেতন থাকবে না, বুঝতে পারছো? শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না, এত বিদ্যুৎ, এত কর্মচারী, এত কিসের কি দরকার? হ্যাঁ, জেলা ভিত্তিক একটা করে বুথ করে রাখবে, পরীক্ষার সময় শুধুমাত্র ওখানে কিছু লোক নিয়োগ করবে, ফ্রিল্যান্সার টিচার নিয়োগ করবে, নিয়োগ করে পরীক্ষা নিবে, খাতা দেখে দিবে, রেজাল্ট করে দিবে। হবে না? এরকম করলে ভালো হতো নাকি? আমার তো মনে হচ্ছে এরকম করলে ভালো হয় বর্তমানে। কারণ অধিকাংশ টিচারদের মানে অযথাই খাটানো হচ্ছে, বুঝতে পারছো? ক্লাস নেই, কলেজ নেই, স্টুডেন্টও আসে না। কি মনে হয় বলো তো, এটা ভালো কোনো সিদ্ধান্ত হয় না? স্যার, ক্লাসে স্টুডেন্ট না আসার কারণে আরেকটা কারণ হচ্ছে যে টিচাররা ক্লাস করতে আগ্রহী না। কেমন করে আগ্রহ থাকবে যেটা আমি বলো, কেমন করে স্যার আগ্রহ যেটা থাকবে? আমি আমার স্যার সব টিচার এক না, কিন্তু আমি যেটা আমার কলেজে দেখি হ্যাঁ, যে মনে করেন না স্যার, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড পড়াইছে, হ্যাঁ, হ্যাঁ, আর হি স্টপস টু কনকার পড়াইছে। হুম, তাই দেন ওইখানে সব স্যারের দুইটা প্রশ্ন লিখছে বোর্ডে, হুম, হুম, কমেডি অফ হিউমার, কমেডি অফ ম্যানার, হুম, হুম, আর লিখছে অ্যান্টি সেন্টিমেন্টালিজম। হ্যাঁ, হ্যাঁ, এটা স্টুডেন্টকে দাঁড় করে জিজ্ঞেস করছে যে এগুলো বলো, এই সম্পর্কে বলো। হুম, হুম, তা আমরা প্রিভিয়াস ক্লাসে কি কমেডি অফ ম্যানার আর হিউমার পড়ছি, অ্যান্টি সেন্টিমেন্টালিজম বলতে তো আমাদের সেকেন্ড ইয়ারে কিছু ছিল না, আচ্ছা, তা আমরা ওটা জানি না। তো স্যার একটু ডিসকাস করে দিল, হ্যাঁ, হ্যাঁ, তারপরে বলতেছে এই দুইটা শেষ, শেষ, নেক্সট ক্লাসে তোমাদেরকে রেপ অফ দ্য লক পড়াবো আর আবসালাম এসিটোফিল পড়াবো। হুম, তো না, না, এইটা এই দুইটা প্রশ্নে কি দুইটা ড্রামার শেষ হয়ে শেষ? যায়,
হ্যাঁ, না এটাও আছে, আমি তো সেটাই তোমাকে বলছি, আমি তোমাকে বলছি না যে স্যার এ আরেকটা দিক আছে যে স্যারের কাছে যারা প্রাইভেট পড়ে হুম দেখা যায় কি ওই হুম যে আফসালাম আর রিসিটেবল পড়ানোর সময় হুম স্যার এটার হিস্টোরিক্যাল তারপরে বিবলিক্যাল এলিশন গুলা বলছিল। হুম বলার পরে একটা স্যারের কাছে তো স্যার তো ক্লাসে চিনি যে কারা হুম হুম স্যারের কাছে প্রাইভেট পড়ে আর কারা পড়ে না। স্যার ওদেরকে বারবার বলতে আছে হুম যে ওরা কিচ্ছু বুঝে না, হুম হুম কিছু বুঝছো? স্টুডেন্টরা বয় চুপ করে রয়েছে, হুম ওরা হুম কিচ্ছু বলে না। হুম তো স্যার যাওয়ার পরে স্যারের নামে অনেক কিছু বললো যে স্যার আমাদেরকে জিজ্ঞেস করতো যে তোমরা বুঝছো কিনা বা তোমরা দেখি বলো। হুম সেটা না বলে ডিরেক্টলি বলতে আছে, 3-4 বার বলছে ওরা কিচ্ছুই বুঝে না, ওই একটা গ্রুপ কিচ্ছুই বুঝে না। হুম হুম। তো যাই হোক, তো এগুলো আছে, ওরা এগুলো স্যারের তো ক্লাস আছে, করতে হ্যাঁ। ভয় পায়। কত রকম টিচার আছে এখানে, আসলে শুধু টিচার বা স্টুডেন্ট বা হচ্ছে সব কিছু মিলে, হ্যাঁ, শুধু একদম টিচারকেও দায়ী করা যাবে না, স্টুডেন্টকেও দায়ী করা যাবে না, এখানেও শুধু বিশ্ববিদ্যালয়কে দায়ী করা যাবে না, এটা একটা ঝামেলা হয়ে আছে যেটা। যেমন আবার আমাদের নতুন একজন স্যার আসছে এখন। হ্যাঁ তো স্যার আসছে, আমাদের প্রথম দিন একটু পরিচয় নিছে। নেক্সট ক্লাসে আমাদের স্যার হুট করে বলতেছে আজকে তো আমার দ্বিতীয় ক্লাস, তোমাদের কাছে কিছু পড়াবো না। যে সবাই কয়েকজন আমরা ওই দিন 15 থেকে 20 জন ছিলাম, তো এই সবাইরে দাঁড় করাইলো। হুম দাঁড় করে সবাই এক একজনকে এক র্যান্ডমলি কোশ্চেন জিজ্ঞেস করছে, টেক্সচুয়াল হোক বা কারো পার্সোনাল কি হইতেছে এরকম। তো জিজ্ঞেস করার পরে স্যার বলতেছে আমি তো খুব ডিসঅ্যাপয়েন্টেড, তোমাদের থার্ড ইয়ারে পড়ো, তোমাদের এই অবস্থা এখন। হুম হুম আমাদের সময় তো মাত্র 2 জন টিচার ছিল, তোমাদের এত টিচার থাকা সত্ত্বেও তোমাদের এই অবস্থা কেন? হুম 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 আমরা তো তখন বলতে পারি না স্যার আমরা তো, আমাদের এত টিচার থাকা সত্ত্বেও তো আমাদের ক্লাস নিতে কেউ আগ্রহী না, সবাই শুধু চেম্বার। স্যার এরকম ভাবে ডিরেক্ট ক্লাসে বলে হুম যে হুম। চেম্বারে দেখা করো। তাই না? আর রোগী চেম্বারে দেখা করবে, আচ্ছা। তো যাই হোক, এখন তো এখানে স্যার ওই স্যার আর কি আমাদের ডিপার্টমেন্ট থেকে, আমাদের কলেজ থেকে পড়াশোনা করে পরে বিসিএস ক্যাডার হয়েছে আর কি। হুম তো ওই স্যার বলতেছে যে আমি তো, আমাদের সময় মাত্র 2 জন টিচার ছিল, আমরা হুম তো অনেক কিছু পড়ছিলাম, হুম আর হুম তোমরা এত টিচার থাকা সত্ত্বেও তোমাদের এই অবস্থা কেন? হুম হুম তা আমরা তো তখন ওইটা বলতে পারতাছি না স্যার, আমাদের কিছু বলতে না পারার কারণ হলো আমাদের ইনকোর্স নাম্বার। হুম হুম। ডিরেক্ট থ্রেট দেয় যে তাহলে তুমি দেখবো তুমি কিভাবে ডিপার্টমেন্ট থেকে পাশ করে বেরো। না, এগুলো বলতে হবে না, ওগুলো সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে। ওটা জি আসলে স্যার। তো ওগুলো তো আমি এখন ওই স্যার হয়তো বা নতুন আসছে, এখনো জানে না এখানে সিস্টেমটা নতুন কি, বা জয়েন স্যার করেছে তো, ভালো। শোনো, উনিও এক পর্যায়ে চলে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, হয়তোবা নতুন জয়েন করেছে, নতুন চাকরিতে জয়েন করেছে, তো এই জন্য হয়তোবা বোঝেনি। উনিও ওই পর্যায়ে শীঘ্রই চলে যাবে, কোনো সমস্যা না। ঠিক আছে, কারণ এখানে ব্যাপারটা হচ্ছে অনেক কিছু এর ভিতরে জড়িত, অনেক কিছু জড়িত। হ্যাঁ, একটা বিষয় শুধু বললে হবে না, এখানে অনেক কিছু জড়িত। টিচারদের ক্লাস নেওয়ার যে মানে কি বলবো রেগুলারিটি, সেটাও অনেক সময় থাকে না, এটা আমরাও ফিল করি। এটা আমাদেরও দেখা যাচ্ছে, আজকে একটা ক্লাস আছে, হঠাৎ করে একটা কাজ ধরাই দিল প্রিন্সিপাল স্যার, এই কাজটা করে আজকে শেষ করতে হবে, অথচ স্টুডেন্টের ক্লাসে স্যার আছে। এটা কেন বলছে যে টিচারদেরও এর পেছনে এসে, কারণ স্যার ওই হুম দেখা যায় যে ওই গুটি কয়েক স্যার যখন হুম যেদিন রুটিনে ওনাদের ক্লাস থাকে হুম হুম ওই দিন অনেক স্টুডেন্ট আসে, খুবই কম স্টুডেন্ট আসে। হুম 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 হুম। না, বিশেষ করে যারা ওনার কাছে প্রাইভেট পড়ে, যারা প্রাইভেট পড়ে না তারা আসেই না। আমরা আমাদেরকে ডিরেক্টলি অপমান করে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে, উল্টাপাল্টা জিজ্ঞেস করে, আর আগেই বলে আমরা পারি না, হ্যাঁ হ্যাঁ এরকম আর কি। তো ওরা আসেই না ক্লাসে। হয়তোবা আগের ক্লাসগুলো করে, ওনার ক্লাস আসলে ওরা তাড়াতাড়ি চলে যায়, চলে যায়, হ্যাঁ হ্যাঁ বেরোয়। হ্যাঁ। না, এগুলো ঠিক না, মানে নিউট্রাল একটা অবস্থা টিচার ক্ষেত্রে অন্তত নিউট্রাল থাকা উচিত, যে আমার কাছে কে প্রাইভেট পড়ে কে পড়ে না, এরকম কোনো ইঙ্গিত আনাই যাবে না অন্তত, আমার মনে হয় না স্যার ক্লাসে। ডিরেক্ট ক্লাসে বলে ইঙ্গিত, হ্যাঁ, আমি এমন না ব্যাপারটা যে পার্সোনালি বলে। আমি তো আমার এই জন্য এই জায়গাগুলো থেকে আমি নিজেকে মুক্ত রাখার জন্য আমি তো আমার কলেজের স্টুডেন্টদের পড়ানোই বাদ দিয়েছি, সরাসরি কেউ পড়ছে না বলে আমি পড়াবো না, তোমরা অন্য স্যারের কাছে দেখো, যাতে তোমার প্রতি আমার কোনো মানে সে না থাকে, হ্যাঁ, বা সফট কর্নার না থাকে, বা এরকম একটা বিষয়। হ্যাঁ, আর এখানেও অনেকে তোমরা আছো, দেখো আমি তাদেরকে কিন্তু ডিলই করি না, আমি তাদেরকে ডাকিও না। এখানেও কিন্তু আমার কলেজের কিছু স্টুডেন্ট আছো, তারপর দেখো ওদের সাথে কি আমার, তোমাদের সবার সাথে যেমন আচরণ ওদের সাথেও তেমন আচরণ। আমার ডিপার্টমেন্টে গেলেও কে অন্য স্যারের কাছে পড়ে, কে আমার কাছে পড়ে, এরকম কোনো কথা আনা যাবে না তো, কারণ স্টুডেন্ট তো সবাই আমার। আমি যখন কলেজে গেছি, সরকার আমাকে টাকা দিচ্ছে, তার মানে এখানে 100 জন স্টুডেন্ট যদি ভর্তি হয় তো 100 জনই আমার স্টুডেন্ট, তাদেরকে হেল্প করা, তাদেরকে দেখানোর দায়িত্ব আমার। তাই না, এটুকু চেষ্টা করা যায়, হয়তো আমি পুরোপুরি পারবো না, কিন্তু তাই স্যার বলে। আবার কি করে, ওই যে যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করে হুম তখন মনে করে না স্যার তো বুঝতে পারে যে, বা
গেস করতে পারে যে এই জিনিস এই উত্তরটা স্টুডেন্ট নাও পারতে পারে, হুম তখন উনি ওই যে র্যান্ডমলি জিজ্ঞেস করে না, হুম ওই যে মার্ক করে করে জিজ্ঞেস করে একজন একজন, মানে ওই যে যারা অন্য স্যারের কাছে প্রাইভেট পড়ে বা অন্য কোথাও পড়ে হুম এমন জিজ্ঞেস করে। দেন যখন সবার জিজ্ঞেস করা শেষ, সবাইকে বিভিন্ন উত্তর দেওয়া স্যারের শেষ, হুম হুম তারপরে স্যার এবার র্যান্ডমলি বলে কে পারবা, এনিওয়ান এলস? হুম তখন মনে করে না হয়তো বা আমরা যারা প্রাইভেট পড়ি তাদের থেকে কেউ একজন দাঁড়ায়, বা হুম স্যার ওই তাদের মধ্যে থেকে সেরা যে, মানে স্যার জানে যে ওই ওই পারবে। স্টুডেন্ট এটা পারবে, তাকে দাঁড় করায়, হ্যাঁ, দাঁড় করে তার খুব প্রশংসা করে। হুম হুম। না এইখানেই তো একটা সমস্যা যে আমরা টিচাররা বুঝি না যে আমার স্টুডেন্টরাও আমাকে বোঝে যে এরা এখন যথেষ্ট ম্যাচিওর। হ্যাঁ, আমি যদি রাগ করি স্যার আমার স্টুডেন্ট আমার বোঝে এই জন্য মনে হয় যে ইনকোর্স নাম্বারটা স্যারদেরকে না দিয়ে ওটাও আমাদের বোর্ড পরীক্ষায় অ্যাড করে নেয় 20 একবার তো নাম্বার। হয়েছিল, একবার তো এরকমটা হয়েছিল, সেই নিয়ে তো আর এক কাহিনী, তাই না? এখানে আকিব আছে কিনা জানি না আমাদের কলেজের, তো যাই হোক ওটা নিয়ে একটা কাহিনী হয়েছিল। তো ব্যাপারটা এরকম যে ইনকোর্সটা বাতিল করা হয়েছিল এই কারণে যে অনেক টিচার এটাকে একটা হাতিয়ার হিসাবে ইউজ করে স্টুডেন্টদেরকে, আমাদের কলেজে তো মোটামুটি স্টুডেন্টদেরকে কলেজে আসতে দিতে এই ভয় দেখাতো, মানে আসতেই দিত না। হ্যাঁ, এমনকি এমনও হয়েছে যে স্টুডেন্টকে নিজে ডেকে নিয়ে বকাঝকা করছে, মারছেও। এমন স্টুডেন্ট আমাকে কমপ্লেন করছে স্যার আমাকে মারছেও, বুঝতে পারছো, নিজে ডেকে নিয়ে গিয়ে। মানে কি ধরনের নিচু মানসিকতা হতে পারে বাংলাদেশের শিক্ষা প্রেক্ষাপটে, মানে অনেক কিছু এইরকম টিচার 50% আছে মিনিমাম, এরকম টিচার আছে। এবং আমি সেটা দেখতেছি যে আমি চাকরিতে জয়েন করার পরে এই বিষয়গুলো আরো আজ করেছি, আগে হয়তো বুঝতাম না, কিন্তু টিচারদের ভিতরে এই যে রেষারেষি বা এই বিষয়গুলো এই জায়গা থেকে, অতএব এই জায়গা থেকে মুক্তিরও কোনো উপায় নেই, কারণ মানে কি বলবো যে এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে, একবার একটা সিদ্ধান্ত নিচ্ছে তো আর একটা নেওয়া যাচ্ছে না, কারণ আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো জনসংখ্যার সমস্যা। আর একটা হলো আমরা মানুষ হিসাবে ভালো না, আমরা বাঙালি, আমরা ভালো মানুষ হিসাবে পরিচিত না, বুঝতে পারছো? আমরা মানুষকে সেবা না দিয়ে মানুষকে ঠকিয়ে কিভাবে বড় হতে পারি সেই চিন্তাটা সবসময় করি, এই জন্যই আমাদের মেইন প্রবলেম। তো যাই হোক আমরা ওই কথাটাই না যাই, আমরা আমাদের মূল কথায় চলে আসি, ঠিক আছে? তো যেভাবে হোক এখন মূল কথা যেটা হলো, কারো উপর দোষ দিয়েও কোনো লাভ নেই, কোনো সিস্টেমকে কিছু বলে লাভ নেই, হয় আন্দোলন করলে একদম ভালো মতো করতে হবে, না চুপচাপ নিজেকে নিজের জায়গা থেকে উঠে আসতে হবে, এইটা হলো কথা। হ্যাঁ, এরকম সমস্যা সবসময় আছে, যারা শুধু কমপ্লেন করে যাবে তারা পড়ে থাকবে, আর যারা হচ্ছে দেখবা যে এর কোনো সমাধান নেই, আমাকে আমার মতো পড়ে নিতে হবে, অতএব যে কোনো জায়গা থেকে তোমাকে এখন পড়ে নিয়ে বের হয়ে যেতে হবে, এইটা হলো এখন বুদ্ধিমানের কাজ, এছাড়া আর কিচ্ছু বলার নেই। ওকে, তো আমরা শেষের যেটুকু বাকি আছে একটু পড়ে নিই। তাহলে আমরা কিভাবে পড়বো এখানে বলছিলাম যে নোটস আর নেসেসারি ইভিলস। হ্যাঁ, however, one who wants to appreciate Shakespeare should first read his plays from beginning to end without any help from the annotators and commentators. Let him go through clear and obscure passages, the genuine and the corrupted or the interpolated ones, মানে সব কিছু তাকে পড়তে হবে, কোনটা ক্লিয়ার কোনটা অবস্কিউর সেগুলো পড়তে হবে, কোনটা জেনুইন কোনটা করাপ্টেড এবং কোনটা ঘুরিয়ে ইন্টারপোলেটেড, সব কিছু তোমাকে পড়তে হবে ক্লিয়ার হওয়ার জন্য, ঠিক আছে? অনলি অন হ্যাভিং ডান সো, শুধু এইগুলো করার মাধ্যমে অ্যান্ড এনজয় দ্য প্লেজার অফ নভেলটি, এবং নতুন কিছু পাওয়ার মধ্যে যে আনন্দটা পাওয়ার মাধ্যমেই শুড হি টার্ন টু কমেন্টেটার্স অ্যান্ড ট্রাই টু গেট এক্সাক্ট মিনিং, তারপরে তাকে কমেন্টেটারের কাছে যেতে হবে। হ্যাঁ, প্রথমে তোমাকে সব পড়ে নিতে হবে যা বোঝো, তারপরে তোমার এবার কমেন্টেটরের কাছে যাও, যে হচ্ছে মিনিং করে দিয়েছে সেগুলো বোঝার চেষ্টা করো যে আসলে এক্সাক্ট মিনিংটা কি। কিন্তু প্রথমেই তুমি যদি বাংলা পড়ে তারপর টেক্সটে যাও, তুমি কখনোই পড়তে পারবে না। A reader who concentrates on particular passages in the very first instance may not feel the full impact of the play. তাহলে প্রথমে পড়লেই হয়তো বলছে a reader who concentrates on particular passages in the very first instance, শুধু যদি কিছু পার্টিকুলার প্যাসেজ পড়ে যায় সামারির মতো করে, তাহলে কিন্তু সে পুরো প্লের যে ইম্প্যাক্ট বা পুরো প্লের যে একটা ইন্টারেস্ট সেটা কিন্তু ধরতে পারবে না। পার্টস অফ আ ওয়ার্ক শুড বি অ্যানালাইজড আনটিল দ্য হোল হ্যাজ বিন সার্ভেইড। হ্যাঁ, তাই বলছে পুরো ড্রামাটা না পড়ে শুধু আগেই পার্ট অ্যানালাইজ করা ঠিক হবে না, ঠিক আছে? কারণ প্রথম একটা সেন্টেন্স আমি বুঝছি না, পরের সেন্টেন্সটা পড়ো, দেখো পরের সেন্টেন্সটা তোমাকে হেল্প করতে পারে আগের সেন্টেন্সটা বোঝার জন্য। ঠিক একইভাবে তুমি যখন বুঝতেছো না তখন পড়ে যাও, যা বোঝনি তা বাদ দিয়ে তুমি ফ্লো করে যাও তোমার সিম্পল স্মুথলি, দেখবো যে তুমি ওইগুলো আবার যখন ঘুরে পড়বা দ্বিতীয়বার তখন বোঝা যাচ্ছে। অ্যানালাইসিস অফ পার্টস মে রিভিল দ্য স্মলার নাইসিটি, অতএব যদি আমরা ছোট ছোট করে অ্যানালাইজ করি তাহলে সেটা হবে অল্প অল্প বিষয়গুলোকে আমরা অল্প অল্পভাবে জানবো, বাট দ্য প্রসেস উইল অবস্কিউর দ্য বিউটি অফ দ্য হোল, কিন্তু পুরো ব্যাপারটার যে একটা সৌন্দর্য আছে সেটা কিন্তু আমাদের কাছে ধরা দিবে না। ঠিক এরকম যেমন করে
তুমি একটা মেয়েকে বা একটা ছেলেকে খুব ভালোবাসো, তার সে দেখতে খুবই হ্যান্ডসাম এবং সুন্দর। এখন যদি শুধু মনে করো একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তাই তার নোখটা কেটে মানে আঙুল কেটে তাকে দেওয়া হলো যে এই আঙুলটা তোকে দিয়ে দিলাম, তাহলে আঙুলটাই কি তার পুরো সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করবে? বলো, একজন মানুষের সৌন্দর্যকে শুধু একটা নাকে বা শুধু চোখে, শুধু কি গালে বা এরকম জায়গাতে আছে নাকি পুরো কম্বিনেশনে তাকে আমরা বলবো যে সে সুন্দর? এরকম না ব্যাপারটা। এই তাই বলছে যে শুধু পার্ট পার্ট করে আমরা বিবেচনা করলে আমরা তার সৌন্দর্যটা পাবো না। আচ্ছা, ড্রাইডেন্স কন্ট্রিবিউশন দেখি। ড্রাইডেন্স শেষ পর্যন্ত কি করলো? দ্য নিউমারাস এডিশনস অফ শেক্সপিয়ার বাই কাউন্টলেস এডিটার্স হ্যাভ নট এনহান্স দ্য প্লেজার দ্যাট শেক্সপিয়ার গিভস টু হিজ রিডার্স। তাই বলছে শেক্সপিয়ার নিজে যে প্লেজারটা দিতে পেরেছে, সেটা কিন্তু এই হাজার হাজার এডিটররা একত্রেও তা করতে পারেনি। ইভেন বিফোর দিস, হোয়েন দ্য এক্সাক্ট প্লেজ আর করাপ্ট, এমনকি হয়তোবা শেক্সপিয়ারের করাপ্ট হোক না কেন, যখন স্টেজ করা হয়েছে এডিটরদের হাতে আসার আগে, শেক্সপিয়ার যখন লিখে যখন স্টেজ করার জন্য দিয়েছে, স্টেজের যিনি ডাইরেক্টর তিনি হয়তো বা চেঞ্জ করেছেন, করার মাধ্যমে ড্রামাটা স্টেজ করেছেন। তাহলে সেই পর্যন্ত তার ভিউয়াররা যে পর্যন্ত প্লেজার পেয়েছে, এই হাজার হাজার এডিটররা এসেও এটাকে এডিট করেও সেই আনন্দ দিতে পারবে না। তাই বলছে দেখো, হ্যাঁ, যে হোয়েন দ্য টেক্সট অফ প্লেজ আর করাপ্ট অ্যান্ড বিফোর এডিটার্স প্রোক্লেম দেয়ার ডিসকভারিজ, এবং হয়তো পরে এডিটররা বুঝতে পেরেছে না শেক্সপিয়ার যেটা লিখেছে সেটা স্টেজে উপস্থাপন করা হয়নি। কিন্তু সেটা তো বড় কথা না, বড় কথা হলো যে ওই সময়ে অডিয়েন্সরা মজা পেয়েছে কিনা, প্লেজার পেয়েছে কিনা। ড্রাইডেন হ্যাড পেইড আ ভ্যালুয়েবল ট্রিবিউট টু দ্য এক্সিলেন্স অফ শেক্সপিয়ার। অতএব শেক্সপিয়ারের এই অরিজিনাল যে এক্সিলেন্স, তার অনেক গুরুত্ব তিনি দিয়েছেন, তাকে সম্মান দেখিয়েছেন। ফর ড্রাইডেন, শেক্সপিয়ার ওয়াজ ন্যাচারালি লার্নড অ্যান্ড ডিড নট রিকোয়ার দ্য স্পেকটাকলস অফ বুকস টু স্টাডি নেচার। তিনি একজন স্বশিক্ষিত মানুষ, হ্যাঁ, অতএব আলাদা করে বই পড়ে তাকে জ্ঞান অর্জন করতে হবে তেমনটা না। ম্যানি প্যাসেজেস ইন শেক্সপিয়ার আর ফ্ল্যাট অ্যান্ড ইনসিপিড। অনেক প্যাসেজ রয়েছে যেগুলো মজা না, মানে ইনসিপিড মানে কি রসহীন, ফ্ল্যাট মানে যার ভিতরে কোনো ঘটনা বহুল না। তারপরে মোস্ট অফ হিস কমিক উইথ ইজ ভালগার অ্যান্ড মাস অফ হিস সিরিয়াস রাইটিং ইজ বম্বাস্টিক। এগুলো থাকা সত্ত্বেও, বাট দ্য রিয়েল টেস্ট হোয়ার শেক্সপিয়ার ইজ প্রুভ টু বি গ্রেট ইজ হোয়েন হি ইজ প্রেজেন্টেড উইথ সাম গ্রেট অকেশনস। হ্যাঁ, যে হ্যাঁ, সবাই একদম সব মানুষই একদম পূর্ণাঙ্গ ভালো নয়। তার কমিকগুলো ভালগার, তার সিরিয়াস রাইটিংগুলো খুব বম্বাস্টিক, হ্যাঁ, অনেক কাহিনী রয়েছে যেগুলো একদম নিরস, তারপরেও তিনি গ্রেট পার্সন, হ্যাঁ, গ্রেট অকেশনে আর কি। ড্রাইডেন হোল্ডস দ্যাট হোয়েন এভার শেক্সপিয়ার হ্যাড আ ফিট সাবজেক্ট ফর হিজ জিনিয়াস হি কুড রাইজ টু দ্য লেভেল অফ হায়ার দেন আদার পোয়েটস। মানে ফিট সাবজেক্ট, তার কাছে যেটা যোগ্য সাবজেক্ট মনে হয়েছে, যেটা তিনি মজা পান, সেখানে গেলে পরে তিনি মোটামুটি একদম হাই লেভেলে পৌঁছে গেছেন তার যোগ্যতা বা দক্ষতায়। তা বলছে শেক্সপিয়ার হিমসেলফ ইজ রেসপন্সিবল ফর হিজ অবস্কিউরিটি। বলছে এই যে কিছু কিছু জায়গায় যদি অবস্কিউর থাকেই, তাহলে কেন অবস্কিউর সেগুলোর জন্য শেক্সপিয়ার নিজে দেয়। ইট ইজ রিগ্রেটেবল, সেইজ ডক্টর জনসন, দ্যাট আ রাইটার লাইক শেক্সপিয়ার শুড নিড আ কমেন্টারি। জনসনও বলেছেন যে, মানে এটা রিগ্রেটিভলি বলেছেন, হ্যাঁ, যে শেক্সপিয়ারের মতো একজন রাইটারের যদি কমেন্টারি লাগে, তাহলে সেটা আসলে খুব দুঃখের। অ্যান্ড এছাড়াও কি, দ্যাট হিজ ল্যাঙ্গুয়েজ শুড বিকাম অবসোলেট অর হিজ সেন্টিমেন্টস অবস্কিউর। এবং আরও দুঃখের কারণ হলো তিনি যে ভাষা ইউজ করেছেন সেগুলো প্রাচীন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, এমনকি তার সেন্টিমেন্টগুলো এখন মানুষের কাছে বোধগম্য না। হ্যাঁ, এইগুলো হচ্ছে দুঃখের বিষয়। বাট চান্স অ্যান্ড টাইমস হ্যাভ ব্রট অ্যাবাউট সাচ আ সিচুয়েশন। কিন্তু এটা তো সময়ের সাথে সাথে হয়ে গেছে। আসলে তার সময়ে তিনি যে ওয়ার্ড ব্যবহার হতো সেগুলোই ব্যবহার করেছেন, সেই সময়ের মানুষের কাছে এগুলো গ্রহণযোগ্য ছিল। কিন্তু যেমন আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে তোমরা যদি বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র পড়ো, দেখবে এদের ভাষা সব একই, সাধু ভাষায়। আবার প্রমথ চৌধুরীর পরে যদি তোমরা দেখো যে অনেক চলিত ভাষা চলে এসেছে। আর এখন তো নাটক সিনেমাগুলোতে কোন ভাষা ইউজ করা হয় বলো তো? সাধু, চলিত না আঞ্চলিক, কোনটা ব্যবহার করা হয়? বাংলাদেশে যে নাটকগুলো হয় আঞ্চলিকতাপূর্ণ, হ্যাঁ, এতে আসলে ভাষাগত ডেভেলপমেন্টটা আমাদের হয় না। তাই বলছে দেখো, শেক্সপিয়ার হ্যাজ সাফার্ড মাস থ্রু হিজ ওন ইনডিফারেন্স টু ফেম। হ্যাঁ, তিনি যেহেতু খ্যাতির প্রতি খুব একটা উদাসীন, মানে ছিলেন, আগ্রহী ছিলেন না, উদাসীন ছিলেন, এই জন্য তিনি এগুলো নিয়ে অতটা ভাবেননি। অর পারহ্যাপস ডিউ টু দ্যাট সুপিরিয়রিটি অফ মাইন্ড হুইজ এস্টিমেটেড ইটস প্রোডাকশনস অ্যাজ ওর্দি টু বি আনওর্দি টু বি প্রিজার্ভড। হ্যাঁ, অথবা তিনি যে সুপিরিয়র মাইন্ডে ছিলেন, তিনি হয়তো মনে করছেন এত প্রিজার্ভ করে লাভ কি, এগুলো তো মানুষ বুঝবে না, জানবে না। তিনি ওগুলোকে সংরক্ষণ করে রাখেননি। এই সব কিছুর কারণে দেখা যাচ্ছে কিছু হারিয়ে গেছে, কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু ঘটেছে, যে কারণেই আজকে আমরা যা কিছু পাচ্ছি তার ভিতরে কিছু গোজামিল আছে। মডেস্টি অফ ডক্টর জনসন। তো
তো যা হোক, ওভারঅল ডক্টর জনসনকে আমরা কিভাবে পাচ্ছি বলো? একজন ক্রিটিক্স হিসাবে এ পর্যন্ত তিনি শেক্সপিয়ারকে নিয়ে, অন্যান্য এডিটরদের নিয়ে যা বললেন, এখন সেই কথার ভিত্তিতে আমরা ডক্টর জনসনকে কিভাবে পাচ্ছি? তিনি কি মানে অন্য এডিটরদের থেকে মোটামুটি ভালো না মন্দ? কি বলবো তার কথাবার্তা অনুসারে, বলো তো কেমন হতে পারে? খারাপ না স্যার, উনি নিজের অবস্থা মানে স্বাভাবিক রাখছে। হ্যাঁ, তো আবার মানে যদি নিজের অন্যদের মতো অত অহংকারী হননি, তাই তো? বলতে যেটা বুঝি নাই সেটা বুঝি নাই, অন্যের যদি কোনো কিছু সংগ্রহ করছি তাহলে অ্যাকনলেজমেন্ট করেই দিয়েছি, এবং শেক্সপিয়ারের কোন জায়গায় ভালো মন্দ কীভাবে উপস্থাপন করা দরকার ছিল সেটাও আমরা বুঝেছি। হ্যাঁ, তো যাই হোক, এই ব্যাপারটা মানে মোটামুটি জনসনকে আমরা একটা নিউট্রাল পজিশনের একটা দক্ষ এডিটর হিসেবে পাচ্ছি। হ্যাঁ, যাই হোক, তাই বলছে দ্য প্রিফেস টু শেক্সপিয়ার ইজ ব্রট টু আ কনক্লুশন উইথ দ্য রিমার্ক দ্যাট ডক্টর জনসন ইজ লিভিং ইজ ওয়ার্ক ফর দ্য জাজমেন্ট অফ দ্য পাবলিক। তিনি বলেছেন শেষে যে আমি পাবলিকদের হাতে ছেড়ে দিলাম জাজ করার জন্য। হ্যাঁ, আমার মতো আমি চেষ্টা করেছি। হি অ্যাকনলেজেস দ্য এনকারেজমেন্ট হি হ্যাজ গট ইন দ্য এক্সিকিউশন অফ হিজ ওয়ার্ক অ্যান্ড হি হোপস দ্যাট হিজ ওয়ার্ক উইল বি স্যাটিসফ্যাক্টরি টু দ্য এক্সটেন্ট টু হুইচ হি হ্যাজ বিন এনকারেজড। মানে তার এনকারেজমেন্ট অনুসারে যতটুকু পেরেছেন তিনি করেছেন, অতএব জনগণের কাছেও তেমনটুকু স্যাটিসফ্যাক্টরি হবে আর কি। বাই ইটস ভেরি নেচার আ ওয়ার্ক অফ দিস কাইন্ড ফলস শর্ট অফ অল রাউন্ড পারফেকশন। তারপরেও এই জাতীয় কাজগুলো, বিশেষ করে এডিটিং বা ক্রিটিসিজম, এই কাজগুলো কখনোই অলরাউন্ড পারফেকশন পাওয়া সম্ভব না। And he would not feel disappointed of his attempts are found to be unworthy by those qualified and competent to judge. এবং যারা অলরেডি দক্ষ বা কম্পিটেন্ট জাজ রয়েছে, তাদের দ্বারা যদি তার এই অ্যাটেম্পটগুলোকে তারা আনর্দিও বলে, তাদের তিনি হতাশ হবেন না। বলছি হি উড নট ফিল ডিসঅ্যাপয়েন্টেড ইফ হিজ অ্যাটেম্পটস আর ফাউন্ড টু বি আনর্দি। কেউ যদি বলে থাকে যে ভালো হয়নি, তাও তিনি মন খারাপ করবেন না, ঠিক আছে? তিনি এটা মেনে নেবেন যে না হোক, কারণ আমার থেকে যদি দক্ষ ব্যক্তি আরো ভালো মতো করতে পারে, তাহলে তো সেটাতে আসলে কিছু বলার নেই। হ্যাঁ, আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের আলোচনার বিষয়। এখন তোমরা একটু কাজ করবা, এই যে সামারিটাকে আরেকবার একটু স্ক্যান করে নিবা দ্রুত। এখন আশা করি তোমরা দ্রুত এটা পড়ে ফেলতে পারবা, কারণ কিছু ধারণা তো আমরা কমপ্লিটলি পাইলাম, তাই না? টেক্সট থেকে হোক, এবং শেষের দিকে টেক্সটের যদি কিছু অংশ পারো একটু পড়ে নেবা। আর যেহেতু আমাদের সময়ের ব্যাপার, এই জন্য তোমাদের আমি সেই জোরটা করতেও পারতেছি না। আর তোমরা অনেকেই আসলে নিজে থেকে পড়তে আগ্রহী না, এই জায়গাগুলোতে একটু সমস্যা আছে। তো এখন তোমাদের কাজ হলো এই পুরোটা এখন রিভাইজ করে ফেলা, কারণ টেক্সটটা হয়তো না সম্ভব হলেও অন্তত সামারিটা তোমরা রিভাইজ করতে পারবা। রিভাইজ দা, আচ্ছা, তোমাদের বইয়ে কি এর কোনো শর্ট সামারি বা এরকম কিছু আছে? ওটা দেখে নি, এটা ডিটেইলস সামারি। আচ্ছা, ইন্ট্রোডাকশনটা কি পড়েছিলে এর আগে? ইন্ট্রোডাকশন পড়তে বলেছিলাম তোমাদের বইয়ে 14 পেজ থেকে যেটা আছে, ইন্ট্রোডাকশন। সবাই বার করেছো? হ্যাঁ, ওখানে দেখো এই যে আছে যে ইন্ট্রোডাকশন টু জনসনস প্রিফেস টু শেক্সপিয়ার। হ্যাঁ, এইখানের যে কয় পেজ আছে পুরোটা পড়ে ফেলবা। ডিটেল সামারিটা তো যদি সম্ভব হয় রিভিশন দিবাই, আর না হলে এদিকে তোমরা ইন্ট্রোডাকশন টু জনসনস প্রিফেস টু শেক্সপিয়ার এই জায়গাটা তোমরা অবশ্যই পড়ে ফেলবা। এটা এখানে লিখে দিই। এই জায়গাটা রিভিশন দিয়ে দিবা, ঠিক আছে? আর আগামী ক্লাসে আমরা টম জোন্স নিয়ে কথা বলবো, ঠিক আছে? এর ভিতরে তোমরা একটু সামারিগুলো পড়ে নিবা। দেখি এর ভিতরে যদি মনে হয় যে কথা বলে ছুটি দেওয়া লাগছে, কালকে যেহেতু বৃহস্পতিবার, তাই না? বৃহস্পতি, শুক্র, শনি, এখন ওদের ইয়াটা যদি মাঝামাঝি ধরে আমি ছুটি দিব, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে। ডক্টর ফস্টার তো ব্রড কোশ্চেন গুলো দেওয়া হয়নি। কোনটার? ডক্টর ফস্টার না, ওটা আমি দিয়ে দিব, আজকে বললাম তো ওটা দিয়ে দিব। হ্যাঁ, ওটা আমি দিয়ে দিব।
আচ্ছা, তো যাও, এখন যেহেতু এগুলো পড়তে থাকো তোমরা, আমি ওটা দিয়ে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। হুম। আচ্ছা, পড়া কিন্তু 2-3 ধরনের থাকতেছে, হ্যাঁ, অতএব পড়ার একটা চাপ আছে, অতএব এগুলো ভালো করে শেষ করো। যেটা পড়তে তো সেটা ভালো করে শেষ করে, যেন সেটা আবার তোমাকে পরে পরে সময় নষ্ট করতে না হয়। হ্যাঁ, যেটা শেষ হয়ে যাবে না, একদম শেষ হয়ে যায়, তখন যেন শুধু শুধু রিভিশনের সময় যেন আমরা সহজে পারি। হ্যাঁ, এইটা। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ভালো, গুড বাই।